আসসালামু আলাইকুম। আমি রিপন হোসেন, পড়াশোনা করছি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের ক্লাস হবে মিল্টনস ডিউ রিটেন হ্যাক্সের যে ম্যাথ ক্লাস আছে এটার উপরে। আজকের ম্যাথ ক্লাসে কি কি থাকবে? ম্যাথের কিছু কিছু নির্দিষ্ট অধ্যায় থাকে যেখান থেকে রিটেন আসার সম্ভাবনা বেশি থাকে। তো সেইগুলো বিবেচনা করে আমি কোশ্চেন ব্যাংক এবং নিজের মেন বুকটা একটু অ্যানালাইসিস করলাম এবং দেখলাম যে রিটেন কোথা থেকে আসতেছে। বিগত বছরগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করলাম এবং নিজের বইয়ের যে বিভিন্ন টাইপ ভিত্তিক ম্যাথ থাকে এগুলো দেখার পরে আমি কিছু স্পেসিফিক অধ্যায় এবং কিছু স্পেসিফিক টপিকস যেখান থেকে রিটেন আসে এগুলো আমি সিলেক্ট করছি এবং তোমাদের জন্য নিয়ে আসছি। আজকের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাস করার পাশাপাশি তোমার রিটেনের যে নিজস্ব একটু প্রস্তুতি আছে এটাকে আরো জোরদার করবে এবং এই ক্লাসটা করলে দেখা যায় একটু কনফিডেন্স তোমার বাড়বে। ঠিক আছে, চলো আজকের ক্লাসের শুরুতে আমি করব হচ্ছে ম্যাট্রিক্স। আমি চাইছিলাম ম্যাট্রিক্সটা টোটালি বাদ দিতে, বাট ম্যাট্রিক্সের একটা টপিক দেখছি 21-22 সালের ডিউতে আমার এটা ছিল। তো সেই অনুরূপের আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি। দেখো, এটা ছিল যে এ একটা ম্যাট্রিক্স এবং দুইটা ম্যাট্রিক্সের একটা গুণফল, এমন একটা কম্বিনেশন থাকবে এবং সেখান থেকে তোমার বি ম্যাট্রিক্সটা বের করতে বলবে। তো এইটা তোমার যখন 21-22 সালে আসছিল তখন এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স ছিল, বাট এখানে আমি 2x2 ক্রমের ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বোঝাইলাম যে এই কোয়ালিটির একটা ম্যাট্রিক্স আসছিল, যার কারণে এটা আমি বাদ দিতে পারি না। বাই এনি চান্স যদি ম্যাথে সহজ করার প্রবাবিলিটি থাকে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ম্যাথটা দিতে পারে, অথবা না হলে এখান থেকে দিবে না। তবে এখানে লেস প্রিপারেশন নিয়ে গেলে সমস্যা হবে, যার কারণে এটা আমার দেওয়া। ঠিক আছে, তো এখানে কি ছিল দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং ওই ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্স যেটা বি, যাদের গুণফল দেওয়া রয়েছে এই যে একটা ম্যাট্রিক্স। এখন তবে তোমাকে বের করতে হবে বি ম্যাট্রিক্সটির উপাদান। তো এই একটা নির্দিষ্ট কোয়ালিটি থাকে, সেটা দেখো যে তোমার এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে সেটা কয় বাই কয় ক্রমের ম্যাট্রিক্স। এই যে তোমার যে এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সটা কয় বাই কয় ক্রমের, এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, আর তোমার যে এ বি ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে মানে এ বি এর গুণফলের যে ম্যাট্রিক্সটা সেটাও দেখো তোমার 2x2 ক্রমের ম্যাট্রিক্স। সো এখন তুমি এখান থেকে তোমার বি এর ক্রমটা বের করবা। অবশ্যই বি এর ক্রম কত হবে? 2x2 ক্রমের। এখন তুমি বুঝতে পারলে যে বি ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করতে যাচ্ছি সেটা কয় বাই কয় ক্রমের ম্যাট্রিক্স? 2x2 ক্রমের। এখন তুমি বি ম্যাট্রিক্সটারে ধরে নিবা, যে ধরি যে আমি যে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করব সেটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং সেটা আমি ধরলাম এ বি সি আর তোমার হচ্ছে ডি। ওকে, এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম। এখন এটা আমার বের করতে হবে। তাহলে দুইটা ইনফরমেশন এখান থেকে বের করলাম যে আমার বি ম্যাট্রিক্সটা হবে অবশ্যই 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং সেটা কি ধরলাম এ বি সি ডি। অলরাইট, এই পর্যন্ত তুমি পারবা। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি করব। দেখো, ম্যাট্রিক্সের ক্রম তুমি ফার্স্ট বের করে নিবা এই ম্যাথের ক্ষেত্রে। ওকে, যখন বের হবে তখন দেখো তোমার কাছে দেওয়া রয়েছে যে এ বি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 10 17 4 7। ওকে, এখন তুমি উভয় পাশে তুমি এ ইনভার্স গুণ করবা। তো এ ইনভার্স যদি গুণ করে এই পাশের থেকে তোমার বি মানে এ কেটে যাবে আর এখানে তোমার এ ইনভার্স থাকবে, আর এখানে তোমার থাকে 10 17 4 7। অলরাইট, এখন দেখো তোমার কাজ হবে কি এ ইনভার্সের মানটা বের করে নিয়ে আসা। ঠিক আছে, এবং এ ম্যাট্রিক্সের মানটা তোমার ওখানে দেওয়া রয়েছে, তুমি এ ইনভার্স বের করবা। তো এ ইনভার্স বের করতে গেলে তোমাকে সহগুণক বের করতে হবে। কি তোমাকে বের করতে হবে? সহগুণক। তো সহগুণক যখন বের করব তখন দেখো এ 1 এর জন্য সহগুণক কি হয়, যখন তুমি এই ম্যাট্রিক্সটার সহগুণক বের করতে চাও মানে এই ভুক্তিটার যখন তুমি সহগুণক বের করবা তখন তুমি এই কলাম আর এই সারি কেটে দিবা। বুঝছো? তাহলে থাকে হচ্ছে তোমার 1। তাহলে এ 1 হচ্ছে 1 এবং একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, সেটা হচ্ছে -1 এর পাওয়ার i প্লাস জি। এটা তোমাকে এখন আমি বলবো না যে শেখো, তুমি এগুলো সবই পারো, তো এই বিষয় নিয়ে আর আলোচনা না করি। দেখো এ 1 2 যখন তুমি মানে সহগুণক বের করবা 1 2 কোনটা? এইটা, তখন তোমার এই কলাম আর এটা বাদ যাবে, থাকে 2 আর এর আগে একটা কি আসে মাইনাস, তাহলে এটা হচ্ছে -2। এইবার তুমি বের করবে একইভাবে 2 1 এরটা, 2 1 টাকে তার মানে এই 2 কে বোঝানো হচ্ছে, তাহলে এর কলাম এটা বাদ এটা থাকে, তাহলে এটা হচ্ছে মাইনাস কত 3। ওকে, তারপর এ 2 2 এর আগে অবশ্যই প্লাস হবে। ওকে, তাহলে এই 2 2 হচ্ছে এই 1 কে নির্দেশ করতেছে, তাহলে এর কলামের সারি বাদ, তাহলে শুধু থাকে 4। তাহলে এই যে সহগুণকগুলো তুমি পেয়ে গেলে এই সহগুণক নিয়ে তোমাকে কি করতে হবে? অ্যাডজয়েন্টমেন্ট বানাতে হবে। দেখো এখন তুমি যদি অ্যাডজয়েন্টমেন্ট অফ এ
ম্যাট্রিক্স নিতে চাও তাহলে তুমি এই ভুক্তিগুলোকে পজিশন অনুযায়ী সাজাবা। দেখো 1 1 এটা, তারপরে 1 2 হচ্ছে -2, তারপরে হচ্ছে 1 মানে 2 1টা হচ্ছে -3 এন্ড 2 2 হচ্ছে 4। এর উপরে তোমার কি করতে হবে, ট্রান্সপোজ দেওয়া লাগবে। অ্যাডজয়েন্টমেন্ট মানেই হচ্ছে এটা। ওকে, এখন তাহলে আমি এদিকে আসি। দেখো এখানে অ্যাডজয়েন্টমেন্ট অফ এ এর জন্য আসলো কি, যে ও ট্রান্সপোজটা আমরা করে দিচ্ছি। এই দেখো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা করে দেব। সেটা কি হবে 1 -2 3 সরি -3 আর এটা হচ্ছে 4। আচ্ছা, তাহলে এর অ্যাডজয়েন্টমেন্ট পাইলাম। এখন আমার যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, নির্ণায়ক লাগবে, তখন তুমি সাথে সাথে এখান থেকে নির্ণায়কটা বের করে নিবা। যে নির্ণায়ক অফ এ এর জন্য কি হবে 4 কে 4 -3 দুগুণে 6, তাহলে তোমার নির্ণায়কের মান আসলো -2। তাহলে এখন তুমি কি করবা, অ্যাডজয়েন্টমেন্ট পাইলা। আচ্ছা, এখন আমি এই পাশটা মুছে দিই। দেখো তুমি এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিবা। হ্যাঁ, তখন এ ইনভার্স মানে হচ্ছে 1/a এর নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্টমেন্ট অফ এ। ফর্মুলা আমি বসাই দিয়েছি। এখন কি করবা, তুমি ম্যাথটা বের করবা। দেখো 1/ এটা হচ্ছে নির্ণায়কের মান -2 ছিল এবং অ্যাডজয়েন্টমেন্টের মান তুমি কি পাইছো 1 -3 1 -3 আর এখানে হচ্ছে -2 আর 4। ঠিক আছে, তাহলে আমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ। এখন এই বিপরীত ম্যাট্রিক্স কি করতে হবে, দেখো এর সাথে কি আছে আমার গুণ করতে হবে এই ম্যাট্রিক্সের। চলো তাহলে এটা করে ফেলি। দেখো ওয়েট ওয়েট ওয়েট, দেখো তুমি যখন বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে যাচ্ছ তখন এ ইনভার্স যে তোমার কাছে ছিল এই জায়গায় তুমি মানটা বসাই দিবা। এই যে কি মান বসাবা, দেখো এই যে এই 2 আছে না, আমি এটাকে গুণ করে দিই। তো এখানে যদি তুমি গুণ করো তাহলে -12 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 3/2, এখানে থাকবে হচ্ছে তোমার 1 আর এখানে -2। অলরাইট, আচ্ছা এই যদি হয় তাহলে তুমি কি করবা, আচ্ছা এটা একটু আমি মুছে দিই। হ্যাঁ, আচ্ছা তখন তুমি এটার গুণ করা হলো। এখন তুমি এটা সুন্দরভাবে এর গুণনটা করে দিবা। দেখো -12 3/2 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2। আর সাথে তোমার কি ছিল, যে এ বি ম্যাট্রিক্সের গুণফলটা, সেটা কি দেখো 10 17 4 7। এইবার এই গুণটা করলেই যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স। তাহলে এটা তুমি এখান থেকে বের করে দিও। বুঝতে পারছো? তাহলে এই গুণনটা তো পারবা। ওকে, শেষ। তাহলে ম্যাট্রিক্সের যে এই টাইপসটা ছিল এটা করা শেষ। এখন তুমি সরল রেখার জন্য আমি তোমাদের জন্য মানে সরল রেখায় তোমাদের জন্য কিছু স্পেসিফিক ম্যাথ বাছাই করছি। এখান থেকে 5 থেকে 6টা ম্যাথ করাবো যাটা ভিন্ন ভিন্ন টাইপের। ঠিক আছে, তো এখানে দেখো মানে এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, এবং এটা হচ্ছে যে তোমাদের ইয়ে ছিল না যে অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণের যে ফর্মুলা রিলেটেড, সেই অনুযায়ী এখান থেকে একটা দেওয়া যে ক্রিটিক্যাল যদি কিছু করে তো এখান থেকেই পেঁচানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখো দেওয়া রয়েছে এ একটা বিন্দু যার মান হচ্ছে -2 4, বি একটা বিন্দু যেটা হচ্ছে 4 4 আর -5। এখন বলছে ওই এ বি রেখাংশকে যদি সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে তোমার শর্ত দিয়েছে দেখো যে এ বি সমান সমান 3bc হবে। ওকে, এখন বিন্দুর স্থানাঙ্ক বলতে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে মনে করো এটা তোমার এ বিন্দু ছিল আর এটা তোমার বি বিন্দু, তাহলে এটা এ এটা বি। এখন এদেরকে আমি এই এ বি কে বর্ধিত করলাম হচ্ছে সি পর্যন্ত। তো ফর্মুলা অনুযায়ী এখানে একটা শর্ত দিয়েছে, দেখো যে এ বি সমান সমান অবশ্যই তোমার 3bc এর সমান হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি আমার অনুপাতটা বের করার চেষ্টা করব। হ্যাঁ, দেখো এখন এ বি বাই বিসি যদি তুমি করো তাহলে এখানে 3 থাকে, অর্থাৎ তোমার কাছে এ বি অনুপাত মানে বিসি সমান সমান হবে 3:1। বোঝা গেল? এখন আমি এই যে এইটা পাইলাম, এইটা হচ্ছে আমার, দেখো এই যে এ বি টুকু হচ্ছে 3 আর বিসি টুকু হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, এটুকু যদি তুমি বুঝতে পারো তো এখন একটা জিনিস দেখবা যে আমার যেই শর্তটা দেওয়া ছিল সেই শর্ত থেকে আমি নিজে বানাইতে পারি না। দেখো তো যে এই এ থেকে সি পর্যন্ত এ সি কে তোমার বি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে না,
আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো যে এসি কে বি বিন্দুটা আমার অন্তর্বিভক্ত করছে এবং কি অনুপাতে 3:1 অনুপাতে। বোঝা গেল? তাহলে এখানে আমি লিখতে পারি যে আমি m1:m2 এটার মান কত পাইলাম 3:1। ঠিক আছে, এখন দেখো আমি এটা মুছে দিলাম। এবার m1:m2 এর মান আমার যখন দরকার ছিল আমি এটা পেয়ে গেছি, এই মানটা এখন আমি কাজে লাগাবো। তাহলে আমি বললাম কি যে বি বিন্দুটি, আমি লিখছি না, বি বিন্দুটি এসি কে তোমার কত 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা যখন বলে দিলা তার মানে এই যে বি বিন্দু না তোমার দেওয়া রয়েছে, বি বিন্দু কত, এই যে এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা তোমার হচ্ছে এ বিন্দু। তাহলে এখন আমরা বলতে পারবো যেহেতু বি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে অর্থাৎ 4 সমান সমান আমরা এখন এটারে বলতে পারি কি m1x2। এখন আমি এই সি বিন্দুটারে ধরে নিলাম xy, তাহলে ওটা 2, আর এ বিন্দুটা তোমার দেওয়া রয়েছে -2,4। এবার দেখো তাহলে m1 বলতে 3, x2 বলতে x, সূত্রের প্লাস। এবার দেখো m2 মানে 1 দেওয়ার দরকার নাই, আর তোমার হচ্ছে এই যে x1 বলতে হচ্ছে -2, তাহলে এখানে -2 দিলা, এবং এই দুটার যোগফল 3 যোগ 1। তাহলে তোমার কাছে এখানে কি থাকে দেখো তো, এটা ক্যালকুলেশন করো। তাহলে এদিকে 4 4 তোমার কাছে 16 হয়ে যাবে, 4 4 16, এখানে 3x -2 থাকলো, দেখছো 16। এইবার তুমি এখান থেকে একটু ক্যালকুলেশন করো, 3x সমান সমান বলতে পারবা 18, অর্থাৎ x সমান সমান কত আসবে 6, x এর মান তুমি 6 পাইলা। এইবার তুমি আরেকটা এই যে দ্বিতীয় অনুপাতটা নিয়ে যখন কাজ করবা তখন -5 সমান সমান কি লিখতে পারো বলো? এখানেও একই সূত্র, m2 মানে এইটা, আর m1 y2, তাহলে y2 বলতে শুধু y, সূত্রের প্লাস, আর এখানে কি ছিল আমার 4 ছিল, তাহলে এখানে আমি 4 লিখে দিলাম, 4 × 1 আর দিলাম না। এইবার নিচে তোমার 3 আর 1 যোগ করলে 4 থাকে। এবার দেখো -20 = 3y তোমার +4। ওকে, এখন যদি এটা হয় তাহলে 3y সমান সমান কত আসে -24। এই দেখো এই 4 এর পাশে নিয়ে আসলাম। এখন y সমান সমান দেখো এটা হচ্ছে 24, তাহলে 24 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো কত -8 থাকে, তাহলে তোমার যে বিন্দুটা আসলো সেটা কত তোমার 6, -8। তো এই কোয়ালিটির কিছু ম্যাথ তোমাকে দিতে পারে, অন্তর্বিভক্তকরণ বা বহির্বিভক্তকরণ। আমি এখান থেকে শুধুমাত্র অন্তর্বিভক্তকরণটা তুলে দিছি, এটা আমি তোমাদেরকে বলবো যে 2 স্টারের সমতুল্য। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই একটু দেখে যেও। আর বললাম তো তোমার যে আলাদা প্রস্তুতি রয়েছে সেটার সাথে একে মিক্স করবা, হ্যাঁ, দেখো কিছু মেলে কিনা। পরের ম্যাথটা কি বলতেছে দেখো, এইটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ রিলেটেড। তুমি অবশ্যই তোমার যে ম্যাথ বইটা আছে তার সাথে রিলেট করতে পারছো, যে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটু ধারণা আছে, তাই না? দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুটি স্থির বিন্দু দেওয়া রয়েছে। একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে এ ও বি বিন্দু থেকে সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত, এদের দূরত্বের অনুপাত দেওয়া রয়েছে 2:3। এখন তোমাকে সঞ্চার পথের সমীকরণ গঠন করতে হবে। তাহলে এটা একটু তোমার কাছে টাফ মনে হতে পারে সঞ্চার পথের সমীকরণ, আমি তোমাদের লেভেলে যখন ছিলাম একটু ভয় পাইতাম, তবে অতিরিক্ত চর্চার ফলে দেখবা এর যে বেসিক নলেজ তোমার ভিতরে চলে আসবে। তো এর মেন বিষয়টা হচ্ছে, মনে করো ওই সঞ্চার পথের সমীকরণের যে উপরে যে কোনো একটা বিন্দু আমি পি ধরে নিলাম, সেটা হচ্ছে x, y। আমি x, y একটা বিন্দু ধরে নিলাম। এখন আমার র্যান্ডমলি মনে করো এ একটা বিন্দু এখানে রয়েছে আর বি একটা বিন্দু আমার এখানে রয়েছে। এখন তুমি এই বিপি এর দৈর্ঘ্যটা বের করে নিবা, আর তুমি এপি এর দৈর্ঘ্যটা বের করে নিবা, এবং তাদের অনুপাত তোমার কাছে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে তোমার আগে কাজ থাকবে কি বলতো, দেখো তোমার আগে কাজ থাকবে হচ্ছে অনুপাতটা বের করা। দেখো তার মানে ওই যে পি বিন্দু যে আমি ধরে নিলাম এটা হচ্ছে x, y, তাহলে তোমার কাজ হবে এপি এর বের করা এবং বিপি বের করা, এবং এদের অনুপাতটা হবে 2/3। বুঝাইতে পারলাম? এখন এই রিলেটেড দেখো একটু ক্যালকুলেশন করি, 3AP = 2BP। এখন এপি এর মানটা বের করবা। দেখো এ বিন্দুটা এটা, বি বিন্দুটা এটা, আর তোমার পি বিন্দু এখানে ধরে দিছি, তাহলে ক্যালকুলেশন করবা এখন শুধু, আর কিছুই না। দেখো ক্যালকুলেশনটা কেমন হবে, দেখো এপি যখন দৈর্ঘ্য বের করতে যাবা তখন √, তুমি ওই যে দুটো বিন্দু দেওয়া থাকলে যে সূত্র থাকে না ওইটা দিয়ে। এখন দেখো x
মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কোয়ার। ওকে, সমান সমান 2 ইন্টু রুট ওভার, এইবার b এর সাথে x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি উভয় পাশে কি করবা, বর্গ করে দিবা। যদি উভয় পাশে তুমি বর্গ করো তাহলে এখানে 3 3 9 হয়, আর এটা x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এটা এবার এখানে বর্গ করো y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6y প্লাস 3 3 9। এবার এখানে ক্যালকুলেশন করো 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস দেখো 8 4 দুগুণে 8y প্লাস 4 4 16। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এখন তুমি যে এই 9 এর সাথে গুণ রয়েছে ওই 4 এর সাথে গুণ আছে, এটা গুণ করে দাও। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে তোমার কাছে কি থাকবে, 9x স্কোয়ার মাইনাস দেখো 4 নাম কত 36x প্লাস 4 নাম 36 প্লাস 9y স্কোয়ার মাইনাস আবার 4 নাম কত 6 নাম কত 54y প্লাস 9 আর 9 গুণ করলে 81 ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার, তারপর এখানে 4 একটা 32y প্লাস 4 4 24 4 হাত থাকে 2 4 একে 4 আর 2 6 64। এখন তুমি কি করবা যে এই x গুলো x এর স্কয়ার গুলো একপাশে নিয়ে আসবা, y স্কয়ার গুলো একপাশে নিয়ে আসবা, সাধারণ x গুলো একপাশে নিয়ে আসবা, সাধারণ y, তারপর একটা ধ্রুবক সংখ্যা। এবার যেই মানটা তোমার কাছে আসবে সেটাই তোমার জন্য সঞ্চার পথের সমীকরণ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছো? তাহলে সঞ্চার পথের সমীকরণ বোঝা গেল। আর এর আগে যেটা পড়ছিলাম অন্তর্বিভক্তিকরণের দিয়ে সূত্র, হ্যাঁ। আর এরপরে যে ম্যাথটা তোমার জন্য আমি সাজেস্ট করছি, এবং এটা যদি সরলরেখা থেকে ম্যাথ করে তো এখান থেকে যদি এইটা থেকে যদি প্রশ্ন না করে তাহলে এর জন্য খুবই বড় একটা দুর্ভাগ্য হবে। ঠিক আছে, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এটা। দেখো এখানে একসাথে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করা হবে এবং সমীকরণ সম্পর্কেও এখানে চলে আসে। তাহলে দেখো কি বলছে, দুইটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে, সেটা হচ্ছে -1 2 বিন্দুগামী, এবং 3x - y + 7 = 0 এই রেখার সাথে এই দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো? তাহলে এটা একটা রেখা, তার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন রেখা দুটির সমীকরণ তোমাকে বের করতে হবে। এখান থেকে অবশ্যই দুইটা সমীকরণ বের হবে। তো এর থেকে এটা যদি সরলরেখা থেকে প্রশ্ন করে, আমার মনে হয় এই কোয়ালিটি থেকে প্রশ্ন করবে, হয়তো মান ভিন্ন থাকবে। ঠিক আছে, তো এটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন সবার আগে যেই তোমার সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণ থেকে ম্যাথ করা শুরু করবা। এই হচ্ছে আমার সমীকরণ। তোমার এই সমীকরণের ঢালটা জানা লাগবে, তাহলে আমি ঢালটা বের করব। দেখো এই সমীকরণের ঢাল হচ্ছে 3, তোমরা ঢাল বের করতে পারো। ওকে, এই সমীকরণের ঢাল যখন তুমি 3 বের করে নিলা, আর তোমার কাছে একটা কোণ দেওয়া রয়েছে, সেই কোণটা কত 45 ডিগ্রি। ওকে, আর আমি ভাবতেছি যেই সমীকরণটা বের হবে এটা মনে করি m1 ঢাল, আর যেই সমীকরণ আমরা বের করব সেই সমীকরণের ঢাল হচ্ছে m2। ঠিক আছে, এখন ওই সমীকরণে ঢালটা বের করার চেষ্টা করব। এখন তোমার কাছে একটা সূত্র ছিল, দেখো তো এটা মনে পড়ে কিনা, tan θ প্লাস মাইনাস তোমার m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। সূত্র মনে আছে? এখন শুধু এখানে মান বসাবা। দেখো এই tan তুমি যদি 45 ডিগ্রি বসাও, tan 45 এর মান 1, আমি চাইলে এখানে 1 বসাই দিতাম, বাট তোমাদের সুবিধার জন্য এখানে লিখতেছি, তোমরা অবশ্যই একবারে মান বসাই দিবা। দেখো 1 সমান দেখো m1 এর মান আমরা কত পেলাম 3, m2 এর মান আমরা বের করব, সো 1 প্লাস 3m2। এদিকে ক্যালকুলেশন করো, এটা 1, তো এই পাশে যদি ক্যালকুলেশন করে দাও কি আসে, 1 প্লাস 3m2 সমান প্লাস মাইনাস তোমার কাছে আসছে 3 মাইনাস m2। এইবার একবার তুমি প্লাস নিয়ে কাজ করবা, একবার মাইনাস নিয়ে কাজ করবা। ঠিক আছে, প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে এখানে 4m2 সমান ওই কেলে থাকবে হচ্ছে 2, অর্থাৎ m2 সমান হাফ। তাহলে একটা পাইলাম হাফ। এবার তুমি মাইনাস নিয়ে কাজ করবা, এখন মাইনাস নিয়ে যখন কাজ করবা তখন তুমি m2 এর মান পাবা -2। তাহলে প্লাস নিয়ে একবার কাজ করবো, মাইনাস নিয়ে একবার কাজ করবা। তখন আমি কি করলাম, দেখো টোটাল জিনিসটা আমি পাইলাম এবং এটা আমি মুছে দিচ্ছি। দেখো এইবার যে আমি m2 পাইছি, এই যে সমীকরণ, দেখো যেই নতুন সমীকরণ হবে তার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে মেন ফর্মুলা। আর যেহেতু আমি y2 দিয়ে বের করছি তাহলে এখানে আমি y2টা লিখে দিলাম, কোনো প্রবলেম না। বুঝতে পারছো? এখন দেখো এই কোন বিন্দুগামী গেছিল জানো, y, এই যে
-1 2 বিন্দুগামী, বুঝতে পারছো? এখন দেখো y1 এর জায়গায় আমি বসাবো হচ্ছে 2, আর m2 এটা কার জন্য বের করতে যাচ্ছি? আমরা মনে করো এখন আমরা হাফের জন্য বের করতে যাচ্ছি, তাহলে এখানে তুমি কি করবা, m2 এর জায়গায় হাফ বসাই দিবা, x মাইনাস x1 এর জায়গায় কি বসাবা তুমি? দেখো x1 এর জায়গায় তুমি বসাবো হচ্ছে -1, তাহলে -1 আছে +1 হয়ে গেল। তাহলে এই একটা তোমার সমীকরণ। এই সমীকরণটা একটু মডিফাই করে নিও, আমি করে দিচ্ছি। দেখো y - 2 ইকুয়াল টু, দেখো এই 2টা এই পাশে গুণ করে দিই, তাহলে 2y আর এটা 4 হয়ে গেল, আর এখানে x + 1 থাকে। এবার x গুলো এক পাশে নিয়ে আসো, x সরি তাহলে এটা মাইনাস হবে, দেখো x - 2y আর ওই পাশে গেলে +5 ইকুয়াল টু 0। তাহলে তুমি যখন m2 এর মান হাফ নিচ্ছ তখন তোমার সমীকরণ আসছে একটা, বুঝতে পারছো? এবার তাহলে -2 নিয়ে করে দেখো, তুমি যদি -2 নাও তাহলে এখানে দেখো কি হয়, এই যে এই জায়গাটায় তোমার কাছে আসবে শুধুমাত্র -2। এন্ড যদি -2 আসে তখন কি আসবে দেখো, যদি এটা -2 করো তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে y - 2 ইকুয়াল টু -2x - 2, তাহলে y সমান দেখো এই পাশে নিয়ে আসো একবারে, তাহলে 2x + y, এইবার এটা আর এটা কেটে যায়, তাহলে 0। তাহলে এর আগে যেটা ছিল সেটা একটা, আর এই একটা, এই দুটো সমীকরণ হচ্ছে তোমার এখান থেকে বের হবে। তাহলে তুমি কি দেখলা যে আমি তো বললাম এটা সবথেকে গুরুত্বপূর্ণ, দুটি সরলরেখার একটা বিন্দু নির্দিষ্ট বিন্দুগামী যাবে, বুঝছো? আর একটা সরলরেখা দেওয়া থাকবে যার ঢাল তোমাকে বের করতে হবে, আর একটা কোণ দেওয়া থাকবে যে tan থিটার জায়গায় তুমি বসাইতে পারো। তো এই রিলেটেড ম্যাথ আমি বলি যে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, আমি নিজে এখান থেকে পাইছিলাম। দেখো এইবার তোমার যে ম্যাথটা দেওয়া রয়েছে এটা হচ্ছে একই সরলরেখা নির্দেশ করলে একটা নির্দিষ্ট প্রপার্টি মেনে চলে, সো সেই রিলেটেড থেকে এইটা দেওয়া, এটাও আমি বলবো যে এর সাথে 3 স্টার। হয়তো এখানে কি হবে জানো, যে এই যে মানটা তোমাকে প্রুভ করতে দেখাইতে বলছে যে p = c/√a² + b², এই মানটা দেওয়া থাকবে না, তোমাকে বলবে কি যে p কে তুমি a b আর c এর মাধ্যমে প্রকাশ করো, বলবে p কে a b c এর মাধ্যমে প্রকাশ করো। তখন তুমি তো ভয় পেয়ে যেতে পারো যে কিভাবে তাইলে প্রকাশ করবো, আমি কিন্তু দেখাই দিয়েছি যে এটা প্রমাণ করো, তো ওরা নাও দেখাইতে পারে। তো এখন তুমি কি করবা, যে এই সমীকরণটা দেওয়া রয়েছে এখানে আমার যে মেন প্রপার্টিজ আছে সেটা হচ্ছে এইটা, যে ওই যে নির্দিষ্ট মানে দুটো অক্ষকে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ পড়ছো না, এইটা যদি মনে করো যে ওই দুটো সমীকরণই হচ্ছে একই জিনিস নির্দেশ করছে, তাহলে এই সমীকরণটা কি ছিল বলো তো, x/a + y/b = 1। তো এই অঙ্কটা ফেলে দেওয়ার মতো না, তো আমি বাছাই করে এটাও একটা সিলেক্ট করছি। দেখো তুমি ওই আকারে এটারে প্রকাশ করবা, ax + by - c = যখন 0 ছিল, দেখো c এর পাশে না লিখি, c = c লিখি। এখন আমার ডানে সমানের ওই পাশে কি লিখতে হবে 1, তো আমি এখান থেকে c দ্বারা ভাগ করে দিব, একবারে করছি। দেখো x/c/a, ওকে, প্লাস y/c/b = 1। তাহলে এই সমীকরণটাকে আমি এইভাবে প্রকাশ করলাম, ঠিক আছে? ওই যে এইভাবে যখন আমি প্রকাশ করছি তখন এই একটা আসলে সমীকরণ। এইবার তোমার যে আরেকটা ছিল ওইটারও ঠিক এইভাবেই প্রকাশ করব। ওটা কি ছিল দেখো, x cos, ওখানে দেওয়া রয়েছে phi, ওকে, x cos phi - y sin phi = p। দেখো এইটা সমীকরণ, তাহলে এটাকেও আমি আগের মতো প্রকাশ করব, ওকে। এখন এখানে আমি p দ্বারা ভাগ করতেছি, তাই একবারে করে দিলাম p/cos phi, ওকে, মাইনাস, আচ্ছা এটা মাইনাস না দিয়ে y দিয়ে দিলাম, আর এখানে একবারে মাইনাস দিলাম p বাই এখানে তোমার হচ্ছে sin phi। এটা একটু বুঝে নিও, অলরাইট? হিসাবটা এখানে দুইটা গ্যাপ করছি, কিন্তু এই গ্যাপ এরকম যদি গ্যাপ না করো তাহলে দেখা যাচ্ছে খাতায় তুমি আটাইতে পারছো না, তখন তোমার দেখা যাচ্ছে নাম্বার এদিক ওদিক হতে পারে। তো এখন দেখো আমি দুটোই একই রূপে প্রকাশ করছি, আর যেহেতু এই দুইটা সমীকরণই একই সমীকরণ, তাহলে x এর নিচে এখানে যেই জিনিসটা আছে, আমি কালার চেঞ্জ করে তোমাকে দেখাই। দেখো x এর নিচে এই জায়গায় যে জিনিসটা আছে আর এই x এর নিচে যেটা হবে, যদি একই সরলরেখা হয় তাহলে এই দুটো সমান হওয়া লাগবে, এটা হচ্ছে প্রপার্টিজ, ঠিক আছে? তাহলে আমি এখন বলতে পারবো কি যে c/a অবশ্যই হইতে হবে কি, মানে তোমার p/cos phi এর সমান, বোঝা গেল? আবার এই y এর নিচে যেটা আছে, এই y এর নিচে একই জিনিস আমার সমান হওয়া লাগবে, নাই একই সরলরেখা নির্দেশ করবে না। আর যদি বলছে একই সরলরেখা নির্দেশ করে তাহলে এটা সমান হবে, ওকে। এখন আমরা এখানে বলতে পারি, দেখো এটা এখানে লিখি, তোমার হচ্ছে c/b সমান হইতে হবে -p/sin phi, ওকে। এখন আমার কাজ হচ্ছে, দেখো এখানে তোমার কোথাও সাইন বা কজ নাই, তো ওই দুটারে আমি এলিমিনেট করার চেষ্টা করব। দেখো তাহলে এখান থেকে তুমি কজের মানটা বের করবা,
দেখো cos phi সমান সমান তোমার কাছে কি আসবে যে AP বাই C, আর এখান থেকে তুমি sin phi বের করবা। sin phi এর মান তোমার কাছে কি আসবে যে BP বাই C, ঠিক আছে। এখন তুমি কি করবা যে এইটার স্কয়ার করবা, এটার স্কয়ার করবা এবং করে যোগ করব। তাহলে আমি মনে করি যে এটা যদি তোমার 3 নম্বর সমীকরণ হয় আর এটা যদি তোমার 4 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি তোমাকে বলবো যে 3 নম্বরের স্কয়ার করবা এবং যোগ 4 এর স্কয়ার। তাহলে 3 এবং 4 এর স্কয়ার করে যোগ করে দিচ্ছি, তখন দেখো কি হয়, দেখো cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi সমান সমান তোমার কাছে থাকে a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস তোমার কাছে এখানে থাকে b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। এখন বলো তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি হয় 1, সো এখানে তুমি মান বসাই দিবা যে এর মান হচ্ছে 1, আর এখানে তুমি লসাগু করে দাও c স্কয়ার। তাহলে লসাগু করলে এখানে দেখো আমি একবারে করে দিই, হ্যাঁ এটা একবারে করলে কি হয় দেখো জায়গা বাঁচে অনেক, p স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে একবারে p টা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এখন তুমি এখান থেকে p এর ভ্যালু বের করবা। তো আমি এই জায়গাটুকু একটু আচ্ছা মুছে না দিয়ে এখানেই করি, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো এখান থেকে যদি তুমি p স্কয়ারের মান বের করতে চাও, আচ্ছা না এটা আমি মুছে দিই, না এই দেখতে পারবা না, তাহলে তোমরা এটা খাতায় তুলে নিও, হ্যাঁ ওকে। এখন দেখো আমি এতটুকুই মুছি, এতটুকুই যথেষ্ট। এখন তোমার কাছে থাকলো কি c স্কয়ার সমান সমান তোমার ওই যে p স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমার কাজ হচ্ছে p এর মান বের করা, ওকে। দেখো তাহলে p স্কয়ার সমান সমান তোমার কাছে থাকবে কি বলো, c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অ্যাট লিস্ট তোমার কাছে p সমান সমান থাকবে প্লাস মাইনাস ওই c আর রুট, c এর উপর যে স্কয়ার ছিল আর রুট কেটে গেছে, আর নিচে তোমার কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে একটা প্লাস মাইনাস দেওয়া থাকবে, আমার এখানে হয়তো তোলা হয় নাই, প্লাস মাইনাস অবশ্যই থাকবে, এটা একটু দিয়ে নিবা, না হলে কিন্তু এইটুকুর জন্য দেখা যাচ্ছে 0.5 মার্ক কেটে নিলে বা সামথিং 2.5 এর ভিতরে যদি 0.5 কাটে তাহলে আর থাকে হচ্ছে 2, ছোট ছোট ভুল করবা না, হ্যাঁ। এইবার পরের ম্যাথে দেখো শেষের একদম শেষ সরল রেখার শেষের যে একটা অনুশীলনী ছিল, সেটা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা হইতে পারে, সেটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হইতে পারে, সেটা তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো আমি একবারে সমদ্বিখণ্ডক দিয়েছি যেন তোমরা এটা বুঝে নিও, সমদ্বিখণ্ডক থেকে একটা প্রশ্ন থাকতে পারে যদি সরল রেখা থেকে আসে, তো এটা আমি তোমাকে 3 স্টার দিতে বলবো, ওকে। এখন দেখো এই সমদ্বিখণ্ডক যদি বের করে তাহলে তোমাকে আগে সূত্রটা জানতে হবে। সূত্রটা কি, যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু যদি 0 একটা সমীকরণ, আর যদি তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এটা যদি আরেকটা সমীকরণ হয়, তাহলে এদের সমদ্বিখণ্ডকের যে সূত্রটা হয় সেই সূত্রটা হচ্ছে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার তোমার a1 এর স্কয়ার প্লাস b1 এর স্কয়ার সমান সমান প্লাস মাইনাস, এবার এইটা a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার তোমার a2 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার। আচ্ছা এটা অন্যরকম হয়ে গেল, দেখো তোমার হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার তোমার a2 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার। এটা হচ্ছে মেন ফর্মুলা। তো যখন দুটো সরলরেখা থাকে তাদের যখন সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে তখন এটা একবার প্লাস নিলে হয়তো সূক্ষ্মকোণ পাবা বা স্থূলকোণ একটা শর্ত আছে, আর মাইনাস নিলে মানে এই জিনিসটা পাবা। তো সূক্ষ্মকোণ যখন বলবে তখন তার প্রপার্টিজ দেখবা, স্থূলকোণ যখন বলবে তার প্রপার্টিজ। এখন যেহেতু আমি শুধুমাত্র সমদ্বিখণ্ডক বের করতে বলছি, তাহলে এই রিলেটেড আমি সূত্রটা লিখে দিয়ে এখন ম্যাথটা করব। তো এখন দেখো তো তোমার কাছে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, তুমি একটাকে এর সাথে তুলনা করো আর একটাকে এর সাথে তুলনা করো, তখন তুমি কি লিখতে পারো এখানে দেখো, তখন আমি লিখবো হচ্ছে 12x প্লাস 5y মাইনাস 4, হ্যাঁ ইকুয়াল টু 0, তো এটা দিলাম না, ডিভাইডেড বাই রুট ওভার তোমার 12 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। এখন দেখো এটা মুছে দিলাম, সূত্রটা তোমরা লিখে নিও, ওকে। এইবার দেখো সমান সমান প্লাস মাইনাস তোমার কাছে কি থাকে, ওই যে পরের সমীকরণ 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার তোমার x এর সহগের স্কয়ার প্লাস y সহগের স্কয়ার। শেষ,
এটা হচ্ছে আমার বসানো শেষ। এখন যেহেতু আমার স্থলকোণ বা সূক্ষ্মকোণ স্পেসিফিক ভাবে বলে নাই, তখন এটা কি করবো, একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার মাইনাস নিয়ে। তো একদম ইজি। সো আমি ক্যালকুলেশনটা করবো না, তোমাদেরকে শুধুমাত্র সাজিয়ে দিচ্ছি, যে রুটের ভিতরটা রুটটা সরাই দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো -4 ডিভাইডেড বাই, এই দেখো এটা হচ্ছে মানে তোমার মান আসে শুধুমাত্র 13, এখানে মান আসে কত, প্লাস মাইনাস দেখো 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই 5। এখন এই 5 এর সাথে গুণ করবা, 13 ওইটার সাথে গুণ করবা, দিয়ে একবার প্লাস নিয়ে কাজ করবা, একবার মাইনাস নিয়ে কাজ করবা। বুঝতে পারছো? এইবার তুমি বলতে পারো ভাইয়া তাহলে সূক্ষ্মকোণ কিভাবে বের করব, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর স্থলকোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করব? সেক্ষেত্রে একটা সূত্র ছিল, দেখো এটা তোমরা ক্যালকুলেশনটা করে নিও, শেষ করো, আমি ওটা তোমাদের একটু বলে দিই, কারণ যদি চলে আসে মোছে না কেন। ওই দেখো ওই যে আমার a1 a2 ছিল না, তখন তুমি কি করবা, যে a1 a2 প্লাস তোমার b1 b2 এটা গুণ করবা। গুণ করার পরে তোমার কাছে হয় প্লাস আসবে না হয় মাইনাস আসবে, ঠিক আছে? এখন যদি মানে ধনাত্মক মান আসে, যদি ধনাত্মক মান আসে তাহলে এখান থেকে যে প্লাসটা নিবা, এই প্লাস নিলে তুমি পাবা কি, স্থূলকোণ। এই প্লাস নিলে তুমি পাবা স্থূলকোণ। আর ঠিক এখান থেকে তুমি মাইনাস নিলে পাবা হচ্ছে সূক্ষ্মকোণ। এখান থেকে মাইনাস নিলে পাবা কি, সূক্ষ্মকোণ। তারপরে এখন তাহলে যদি এটা 0 থেকে নেগেটিভ হয়, 0 থেকে কম হয়, a1 a2 প্লাস b1 b2 এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে যে নেগেটিভ থাকবে এই তখন নেগেটিভ নিলে কিন্তু স্থূলকোণ পাবা, তখন নেগেটিভ নিলে স্থূলকোণ পাবা। ওকে, আর তখন প্লাস নিলে কি পাবা, সূক্ষ্মকোণ। এটা কিন্তু তোমরা গোলায়ও না। আমি সবসময় এটা এইভাবে মনে রাখতাম যে যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস নিলে স্থূলকোণ, আর যদি ছোট হয় তাহলে ছোটটা নিলে হচ্ছে স্থূলকোণ। এই দুটো মনে রাখতাম, আর বাই ডিফল্ট সূক্ষ্মকোণটা চলে আসতো। তো এইভাবে একটু মনে রাখো, ঠিক আছে? এইবার পরের ম্যাথ দেখো। পরের ম্যাথটা হচ্ছে এটাও সরলরেখা থেকে, এই লাস্ট টপিক, এটা 6টা ম্যাথ এখান থেকে সিলেক্ট করছিলাম যদি সমবিন্দু হওয়ার শর্ত। তো এইটা কার মনে আছে কার মনে নাই এটা আমি একটু দেখব, ঠিক আছে? বলো তো, যদি a1x প্লাস a2 a1 থেকে a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, আর মনে করো আবার এখানে একটা লিখি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এইবার দেখো a3x প্লাস b3y প্লাস c3 সমান সমান 0। তো এই তিনটা সমীকরণ যদি একটা নির্দিষ্ট বিন্দু সমবিন্দু বলে, মানে একই বিন্দুতে আছে, যদি এমন বোঝায়, তখন এদের যে নির্ণায়কটা পাবা a1 a2 a3 দেখো a3, তারপরে তোমার হচ্ছে b1 b2 b3 c1 c2 c3, এই নির্ণায়কের মান অবশ্যই কি হবে, 0 হবে। তো এইটা যদি কারোর মনে থাকে ওইভাবে তাৎক্ষণিকভাবে, তাহলে তুমি এটা করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমি বললাম কি, তিনটা সমীকরণ দেওয়া থাকবে, তিনটা সমীকরণ যদি সমবিন্দু আমি বোঝাই বা সমবিন্দু হয়, তাহলে তুমি কি করবা, ওদের যে x এর সহগ নিয়ে একটা কলাম তৈরি হবে, y এর সহগ নিয়ে একটা কলাম তৈরি হবে, এবং ধ্রুবকের সহগ নিয়ে একটা কলাম তৈরি হবে। বুঝতে পারছো? তখন এর মানটা কি, 0, আর এর মান 0 হলেই আমি কি করতে পারবো, মানটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এই সূত্র তোমার বোঝানো শেষ। এখন আমি এটা মুছে দিই। দেখো এখন মানটা বের করব। দেখো যদি এই হয়, তাহলে তুমি এখানে x এর সহগ হচ্ছে 3, এখানে x এর সহগ হচ্ছে তোমার 2, এখানে x এর সহগ হচ্ছে a। ওকে, এখন পরবর্তী তার একটা হচ্ছে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে b। ওকে, আর এখানে হচ্ছে কত, -2, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে সরি এটা তো নাই, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, দাঁড়াও, জিরো ওয়ান। এইবার এটা একটু মুছে দিই, এটা খারাপ হয়ে গেল। দেখো এটা হচ্ছে যেহেতু ধ্রুবক নাই, আর এখানে হচ্ছে কত ছিল, 1 ছিল, সো এইটার মান হবে 0। এবার তুমি কি করবা, নির্ণায়কের মানটা বের করবা। ওকে, এখন চলো নির্ণয় করি। যদি তুমি 3 নাও, 3 নিলে কি হবে, এই কলামটা বাদ যাবে আর এই সারিটা বাদ যাবে, তখন 3 একে 3 -0,
ওকে, এবার -5 যদি নাও তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তখন 2 একে 2 -0। অলরাইট, এইবার প্লাস তুমি যদি -2 নিয়ে কাজ করো তাহলে কি আসবে, এটা বাদ এটা বাদ, হ্যাঁ, তাহলে 2b - 3a, 2b - 3a ইকুয়াল টু 0। তাহলে তোমার কাছে কি থাকে দেখো, 3 3 কে 9, আর এখানে হচ্ছে -5 দুগুণী 10, আর এখানে তো অলরেডি মাইনাস দ্বারা দিকে গুণ করলে -2 দুগুণী 4b, মাইনাসে মাইনাসে প্লাস, এটা গুণ করছি 3 দুগুণী 6a ইকুয়াল টু 0। এবার এই সম্পর্কটা একটু ক্যালকুলেশন করো, কি থাকে, যদি এই জায়গায় আমি ক্যালকুলেশন মানে এখানে করি, হ্যাঁ দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকে হচ্ছে তোমার -1, এখানে থাকে +6a, তারপরে তোমার হচ্ছে -4b ইকুয়াল টু 0। তাহলে তুমি এটা করতে পারো 6a - 4b ইকুয়াল টু 1। এটাই হচ্ছে তোমার a আর b এর মাঝে কি সম্পর্ক, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন শেষ। এখন আর একটা ম্যাথ, সরলরেখা থেকে এইটা যেহেতু তোমাদের বোর্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, দেখা যাচ্ছে এটাও তুলে দিতে পারে, ঠিক আছে? তো এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। এই তিনটা সমীকরণ নিয়ে একটা ত্রিভুজ যে গঠন হয় সেই ত্রিভুজটা তোমাকে বের করতে হবে। তো ত্রিভুজ আমার কাছে সব থেকে সহজ লাগে কখন জানো, যখন তিনটা বিন্দু দেওয়া থাকে এ বি সি, তখন ত্রিভুজটা ইজিলি বের করা যায়। তো আমরা কি করবো, ছেদ বিন্দুগুলো বের করব। তাহলে আমি প্রথমে বের করব 1 আর 3 এর ছেদ বিন্দু। কি করছি তোমাকে বলে দিলাম, 1 আর 3 এর ছেদ বিন্দু বের করব, যেখানে অলরেডি y এর মান দেওয়া রয়েছে কি b। তাহলে আমি যদি এই y এর মানটা এখানে বসাই দিই, এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি আসে দেখো, তখন এটা হয়ে যাবে কি b = mx। তাহলে এখান থেকে ইজিলি আমি x = কি বসাইতে পারবো, b/m বসাইতে পারবো। তাহলে এখান থেকে একটা বিন্দু পাইলা, সেটা কি b/m আর b, ঠিক আছে? তো এটা যে কোনো একটা বিন্দু ধরে নাও, মনে করো এটা তোমার হচ্ছে সেই সি বিন্দু, b/m, b। তাহলে একটা বিন্দু আমরা এখান থেকে পাইলাম। অলরাইট, তাহলে আমি এখান থেকে এবার এটা মুছে দিই, একটা বিন্দু পাওয়া শেষ। এবার আমি কি করব, যে 2 আর 3 এর মাঝে ছেদ বিন্দু বের করব, 2 আর 3 এর মাঝে ছেদ বিন্দু। তাহলে যদি এখান থেকে বের করতে চাই তাহলে কি আসে দেখো তো, যে y এর মান অলরেডি b আছে। এবার এখানে তুমি y এর মানটা বসাই দাও, এই y এর মানটা এখানে বসাই দাও। যদি এটা বসাও তাহলে কি আসে, তাহলে x = তোমার কাছে থাকবে, এই দেখো এটা কিন্তু এইরকম যে y = m1x। তুমি এই 1টার জন্য ওর সাথে আবার গুণ আকারে হইব না, ওটা নিচে, হ্যাঁ। এখন দেখো, তাহলে এটা লেখা যায় কি b/m1। তাহলে এখান থেকে যে বিন্দুটা পাইলা সেটা কি বলো তো, b/m1, b। তাহলে মনে করি এটা আমার b বিন্দু, তাহলে এটা b বিন্দু যদি ধরে নিই তাহলে b/m1, b। এবার আমার বাকি থাকে আর একটা বিন্দু। এইবার সেই একটা বিন্দু কি 1 আর 2 এর ছেদ বিন্দু। দেখো এইটা করতে যে সবাই প্যারা খাবে, 1 আর 2 এর যেই ছেদ বিন্দু বের করতে যাবে তখন দেখবা যে এক দেওয়া রয়েছে mx, আবার একটা দেওয়া রয়েছে কি y = m1x। তো যখনই একজন রিপ্লেসমেন্ট করবে, যে y এর জায়গায় যে কোনো একটা মান বসাই, দেখো এই y এর জায়গায় আমি এই মানটা বসাই দিলাম যে m1x = কি mx। তখন কিছু কিছু স্টুডেন্ট ওই যে উত্তেজনায় ভুগতেছে ওখান থেকে হঠাৎ করে x আর x কেটে দিবে, তখনই কিন্তু সব শেষ, যে চলো কি নাই আমি কি বের করব। সো এটা কিন্তু করা যাবে না, হ্যাঁ। তখন দেখো এটা হচ্ছে m1x = mx। এবার তুমি সব এক পাশে নিয়ে যেয়ে কমন নিবা, তাহলে mx - m1x = 0। তখন তুমি এখান থেকে x কমন নিবা, x কমন নিয়ে m - m1 = কি 0। অর্থাৎ তুমি x এর মান পাইলা হচ্ছে 0, আর x এর মান 0 হলে দেখো ওখানে বসাও y এর মানও 0 হয়ে যায়। এইটা কিন্তু বাধাই দিবে। সো এই জন্য এটা আমি একটু গুরুত্বপূর্ণ কাতারে রাখছি, দেখো 0,0। এখন যদি তিনটা বিন্দু পেয়ে গেলাম, এই তিনটা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারে না এমন স্টুডেন্ট কি ডিউ এর অ্যাডমিশন নিচ্ছে না। দেখো এর যদি ক্ষেত্রফল বের করি তখন হাফ ইন্টু এ নির্ণায়ক 0 0, ওকে। তারপর হচ্ছে bm/b, তারপরে b/m1 / b, তারপরে আবার 0 আবার 0, শেষ। এবার ক্যালকুলেশন করে দাও, দেখো এর সাথে এটা যদি গুণ করি 0 হয়ে যাবে, তাই আমি আর করলাম না। এটার এটা গুণ করো তাহলে কি আসে b²/m। এবার এটা করলে 0 হয়ে যায়, করলাম না, তখন বিয়োগ এটা আবার 0। সো এটার সাথে এটা একবারে গুণ করলাম -b²/m1, তার আবার মডুলাসটা দেওয়া কেন, মডুলাস এই কারণে দেয় যদি এর তুমি ডিরেকশনটা উল্টা করে দাও তাহলে নেগেটিভ মান আসতে পারে, বুঝতে পারছো? এখন নেগেটিভ যেন না আসে এই জন্য
এখানে একটা মডুলাস রেখে দিবা, কোনো প্রবলেম হবে না। আর তুমি লিখতে পারো যে যেহেতু ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তুমি ধনাত্মক বসাই দিতে পারো, যেহেতু এখানে মানই নাই তো এইভাবে রাখবা। আর যদি দেখাইতে বলে যে প্রমাণ করো এইটা আগে এইটা পরে, তখন তুমি মাইনাসটা এভাবে করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এই দিয়ে আমার সরল রেখা শেষ। এখন প্রথম পত্রের আমি ম্যাট্রিক্স শেষ করলাম, সরল রেখা করলাম, এখান থেকে আমি বৃত্তটা লেস ইম্পর্টেন্ট হিসেবে বৃত্তটাকে সরাই রাখছি। সব করাইতে তো পারবো না, আর সব দিলে তো আর সাজেশন তো হইলো না, ঠিক আছে? তো সবথেকে গুরুত্বপূর্ণ আর যেগুলো ঢাবিতে আসছে সেইগুলোই দিছি। আর ত্রিকোণমিতিতে প্রচুর সহজ কোশ্চেন দিবে, ত্রিকোণমিতিতে যদি প্রশ্ন দেয় প্রচুর সহজ দিবে, কিন্তু এমন একটা আকার তোমার সামনে রিপ্রেজেন্ট করবে যে দেখেই তুমি ভয় পেয়ে যাবা, কিন্তু প্রশ্ন কিন্তু সহজ, বুঝতে পারছো? এই দেখো, এই কোয়ালিটির ম্যাথ তুমি করে আসছো, বাট সৃজনশীলের জন্য করো নাই, এগুলো ক রিলেটেড পড়ছিলা, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা তোমার 2.5 মার্কের জন্য চলে আসতে পারে। এবং এই যে আকারটা দেখে যখন তুমি ভয় পেয়ে যাবে না যে এ আবার কিভাবে করব, বুঝতে পারছো? তো আমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব। দেখো আমার দেওয়া ছিল 2 sin π/16 ইকুয়ালটা আমার প্রমাণ করতে হবে এই জিনিসটা, ভয়ঙ্কর তাই না? তো এখন আমি ইচ্ছা করেই এই বড় রুটটা নিয়ে আসলাম, নিয়ে এখানে দেখো 2 ছিল, এখানে আমি 4 বানিয়ে দিলাম, আর ওখানে শুধু সাইন ছিল, এর আমি sin স্কয়ার π/16 বানিয়ে দিলাম। দেখো তো তাহলে আগের রূপে ফিরে যায় না? যদি 4 এর রুট করো তাহলে 2 আসে, sin স্কয়ারের রুট করলে শুধু সাইন থাকে, সো কোনো প্রবলেম নাই। এইবার তুমি আমাকে বলো ভাই এই সূত্র কি তুমি পড়ছিলা কখনো? দেখো 2 sin স্কয়ার a সমান সমান তোমার কি 1 মাইনাস cos 2a, এটা পড়ছো না? এখন আমি এইটা অ্যাপ্লাই করব। সো দেখো কি হয়, 4 কে আমি 2 ইন্টু 2 সাইন স্কোয়ার π/16 করে দিলাম, অলরাইট? ওকে, এখন যদি তুমি ওই 2 সাইন স্কোয়ার ওটা সূত্র বসাও, তাহলে 2 ইন্টু এটা বসাতে পারবো 1 মাইনাস cos, এখন 2a বলতে মানে কি 2 ইন্টু এই π/16, এখন এটা কেটে দিয়ে π/, কত থাকে 8 থাকে, সো আমি অর্থ তোমাকে না লিখে একবারে π/8 লিখে দিলাম। তুমি কি সব বুঝতে পারছো? ওকে, একটু মনোযোগী হও। দেখো এখন যদি তুমি এটা করো, এই 2 গুণ করে দাও, 2 মাইনাস 2 cos π/8, তো এই জিনিসটা থাকে। এখন আমি আবার ইচ্ছা করে দেখো এই রুটটা আমার নিয়ে আসা লাগবে, তখন আমি আবার ওইটারই করব। দেখো 2 মাইনাস, আবার এর ভিতরে রুট করলাম, আর এই 2 আমি 4 বানাই ফেললাম, আর cos এর উপর কি করলাম একটা স্কোয়ার দিয়ে π/8 রেখে দিলাম। তাহলে আবার দেখো তো আগের বারও ফিরে যায় না? দেখো এই 4 কে যদি রুট করো 2 আসে, cos স্কয়ার কে রুট করলে শুধু cos থাকে, সো এখানে কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমি একটু আগাই, সমান সমান তোমার এখানে ছিল কি 2 মাইনাস, এইবার তুমি এখানে আবার একই সূত্র বানাবা। দেখো এই যে জায়গাটা আছে না, এখানে আবার 2 ইন্টু 2 cos স্কোয়ার π/8 এর সূত্রটা বানাবা। 2 ইন্টু 2 cos স্কোয়ার π/8, তাহলে 2 cos স্কোয়ার মানে কি, এখানে আমি তোমার আবার সূত্র লিখে দিই, 2 cos স্কোয়ার a মানে হচ্ছে 1 প্লাস cos 2a, এটা তুমি জানতা। দেখো তো 2 cos স্কোয়ার a মানে 1 প্লাস cos 2a না? ওকে, সেটাই আমি এখানে বসাবো। তাহলে 2 ইন্টু তুমি বসাতে পারো কি 1 প্লাস cos 2a, এখন আবার cos 2a মানে কি এর সাথে আবার 2 গুণ করা, তাই না? তাহলে এবার যদি হয় তাহলে π/4 থাকে, তাহলে এখানে আমি কি লিখবো π/4, শেষ। এবার শুধু মানটা বসাবো, আর কিছু না, একদম ইজি ম্যাথ। 2 মাইনাস, দেখো 2 প্লাস 2 ইন্টু, এখন এই 2টা গুণ করে দিছি, এইবার cos π/4, তার মানে cos 45 ডিগ্রির মান কত? 1/√3, সরি 1/√2, cos 45 ডিগ্রির মান কি 1/√2। এখন যদি তুমি মানটা বসাও 2 প্লাস √2 থাকে, দেখো তো এটা মিলছে না? সো এই কোয়ালিটির ম্যাথ তোমাকে দিবে এবং শিওর থাকো। এবার দেখো পরের ম্যাথটা কি বলছে, যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া রয়েছে, দেখাও যে ওই ত্রিভুজটি একটা সমকোণী ত্রিভুজ, এবং এটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং খুব যাচাই বাছাই করছি, তোমার অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক দেখছি, তোমাদের মেইন বুক দেখছি, এবং গুরুত্বপূর্ণ তালিকার ক্ষেত্রে এগুলোকে প্রথমে রাখা যায়, ঠিক আছে? এখন আমি শুরু করব। দেখো তুমি একটা সূত্র কি পড়ছিলা যে এমন যে cos c প্লাস cos d, এই সূত্রটা কি বলতো? cos c প্লাস cos d এর সূত্রটা আই থিঙ্ক এটা মনে হয় 3 নম্বর অনুশীলনীতে হবে তোমাদের ত্রিকোণমিতিতে। দেখো এখন এই সূত্রটা ছিল 2 cos c প্লাস d বাই 2 ইন্টু তোমার cos c মাইনাস d বাই 2, বোঝা গেল? তো আমরা এখানে এই ফর্মুলাটা কাজে লাগাবো, যে সব cos গুলো এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে? এখান থেকে দেখো cos a ছিল প্লাস
cos c সমান সমান sin b ওখানে রেখে দিলাম। অলরাইট, এখন তুমি যেই সূত্রটা আমি ওখানে তোমাদের শেখাই আসলাম এটা তুমি এখানে অ্যাপ্লাই করো। তাহলে এটা কি করব, 2 cos a plus c by 2 into cos a minus c divided by 2 equal to তোমার আসবে sin b। ঠিক আছে, এখন তুমি করতে পারো কি, দেখো যেহেতু এটা একটা ত্রিভুজ বোঝাচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি কত, a plus b plus c is equal to pi by 2, তাই না? এখন দেখো তো a plus c by 2, ও সরি pi by 2 তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে শুধুমাত্র পাই, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এখন তুমি a plus c by 2 যদি এখানে রিপ্লেস করতে চাও তখন এখানে দেখো cos এই জায়গায় লিখতে পারো a plus c by 2 মানে হচ্ছে পাই by 2 মাইনাস তোমার b by 2। এই যে এখান থেকে বের করলাম, মানে 2 দ্বারা ভাগ করে দাও, ওখানে 2 দ্বারা ভাগ করে সব এই পাশে নিয়ে যাও, দেখো মান পেয়ে যাবা। ওকে, আর এখানে তোমার কি ছিল, cos a minus c by 2 equal to 2 দেখো sin b by 2 into তোমার cos b by 2, তার মানে sin 2b এর সূত্র করলাম। sin 2b সমান সমান কি, 2 sin a cos a, ওই সূত্রটা। আচ্ছা, এটা যখন করছি তখন দেখো এখান থেকে কি আসে, তোমার হচ্ছে এই cosটা এখন পরিণত হয়ে যায় sin এ। ওকে, sin এ যদি পরিণত হলো, আর এখানে থাকে তোমার হচ্ছে cos a minus c by 2 equals to এখানে 2 sin তোমার b by 2 into cos তোমার হচ্ছে b by 2। শেষ। এখন দেখো এই 2 আর 2 আমি কেটে দিলাম, তখন এই sin b by 2 আর এই sin b by 2 আমি কেটে দিলাম। ঠিক আছে, তাহলে তোমার কাছে কি থাকবে, আমার একটু মোছা লাগবে, আমি শুরু থেকে মুছে দিই। ঠিক আছে, দেখো যদি আমি এটা মুছি, এখন দেখো আমি তুলবো কি, তোমার কাছে আছে cos a minus c by 2 equal to তোমার কাছে থাকছে cos b by 2। ওকে, এখন দেখো ব্যাপার সাথে cos চলে গেলে তোমার কাছে a minus c by 2 আর এখানে তোমার b by 2 থাকে, যদি তুমি 2 কেটে দাও তখন তোমার কাছে থাকবে a minus c equal to b। এখন তুমি করতে পারো কি, এই c টা ওই পাশে নিয়ে যাও, তাহলে a সমান সমান কি থাকে, b plus c। এবার একটু আগে দেখেছিলাম তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তার মানে a plus b plus c সমান সমান কত ছিল, পাই। এখন এই b plus c মানে কি, পাই বাই a, পাই মাইনাস a, তাহলে a সমান সমান b plus c এর জায়গায় লিখবো পাই মাইনাস a, তখন তোমার কাছে থাকবে 2a সমান সমান কত, পাই। হ্যাঁ, এখন তাহলে a সমান সমান কত থাকবে, পাই বাই 2। আর কোনো একটা কোণ, ত্রিভুজের কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি, তাইলে অবশ্যই এই কোণটা একটা কি, সমকোণী। এই কোণটা কি, একটা সমকোণী, বুঝতে পারলাম? ওকে, আর একটা ম্যাথ, ত্রিকোণমিতি থেকে আমি 3টা ম্যাথ সিলেক্ট করছি, তার মধ্যে এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তুমি যা করেছো অবশ্যই এটা করে যেও। ঠিক আছে, না কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাও কিন্তু sin c plus sin d, cos c plus cos d এই রিলেটেড। এখন দেখো এটা আমি এখানে কি করতে পারি, সব cos গুলো এক পাশে নিয়ে আসবো, সব sin গুলো আরেক পাশে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখন আমি a cos a minus a cos b সমান সমান করতে পারি কি, b sin a প্লাস, সরি এটা হচ্ছে b sin b হবে, b sin b মাইনাস b sin a। বুঝা গেল? এখন তুমি কি করবে কি, এখান থেকে a কমন নিয়ে নিবা, একবারে আমি করে দিলাম, a আমি কমন নিয়ে নিলাম এবং cos a minus cos b সূত্র করে দিচ্ছি। হ্যাঁ, cos a minus cos b সূত্র কি বলতো, 2 sin c plus d by 2, মানে আমি সূত্র বলতেছি কিন্তু লিখতেছি কিন্তু এটা, ইনটু sin তোমার কি ছিল, d minus c by 2, অর্থাৎ b minus a by 2। এবার এখানে আসো, এখানেও দেখো b কমন যায়, সো b তুমি কমন নিয়ে নিলা, তাহলে তোমার কাছে sin b minus sin a থাকে। ওকে, sin b minus sin a মানে কি বলো, 2 cos, দেখো a plus b by 2 ইনটু যখন sin নিবা তখন প্রথমটা c minus d by 2, তখন এটা বলবো কি b minus a by 2। এখন দেখো যেটা যেটা কাটা যায় সেটার জন্য আর অপেক্ষা করবে না, আমি খুব কাটার জন্য পছন্দ করি, খুব কাটা শেষ হইলে আমি কেটে দেবো। দেখো এইটা আর এইটা তুমি কেটে দিতে পারো, তোমার এই 2 আর এই 2 তুমি কেটে দিতে পারো। হ্যাঁ, তাহলে তোমার কাছে কি থাকে, এখন দেখো আমি এক পাশে করব,
এইবার প্রশ্নের দিকে আমি খেয়াল করব। প্রশ্নতে আমার কি ছিল দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে বিয়োজন যোজন আকারে রয়েছে। আমি যদি a বাই b আকারে সাজাতে পারি তাহলে স্কয়ার করে আবার বিয়োজন যোজন করে দেব। এখন তুমি করবা কি, a বাই b সাজাবা। a বাই b যখন সাজাইলা তখন তোমার কাছে এই পাশে কি থাকে দেখো, তুমি এই বিটারে নিচে নিয়ে আসছো, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে উপরে থাকবে তোমার হচ্ছে cos a প্লাস b ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই তোমার কাছে এখানে থাকবে কি sin a প্লাস b ডিভাইডেড বাই 2। অলরাইট, এবার আমি কি করব, যে আমার শর্ট যে টার্গেটটা ছিল আমি উভয়কে বর্গ করে দিলাম। ওকে, যদি বর্গ করে দিই তাহলে এখানে cos স্কয়ার a প্লাস b বাই 2 ডিভাইডেড বাই তোমার sin স্কয়ার a প্লাস b ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এই আমার কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে দেখো, ওনে b স্কয়ার মানে বিয়োজন যোজন ছিল, আমি কি করব, এখানে বিয়োজন যোজন করে দেব। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে প্রথমে বিয়োগ তারপরে যোগ, এটাকে বলে বিয়োজন যোজন। আর যোজন বিয়োজন মানে প্রথমে যোগ পরে বিয়োগ। দেখো তাহলে cos স্কয়ার তোমার a প্লাস b ভাগ 2 তোমার মাইনাস sin স্কয়ার a প্লাস b বাই 2, আর নিচে কি ছিল তোমার হচ্ছে cos স্কয়ার a প্লাস b বাই 2 প্লাস তোমার হচ্ছে sin স্কয়ার a প্লাস b ভাগ 2। এখন দেখো তো, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এই সূত্র মনে করো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তার মানে কি নিচেটা 1। তো এখন তুমি লিখতে পারো, নিচে যদি 1 হয়ে যায় তাহলে তুমি লিখতে পারো cos স্কয়ার a প্লাস b ভাগ 2 মাইনাস sin স্কয়ার a প্লাস b বাই 2 ইকুয়াল টু তোমার কাছে ছিল কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দেখো তোমার প্রুফ শেষ। 2.5 মার্কের জন্য আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, যদি করে থাকো তাও আরেকবার করো যেন ক্যালকুলেশন মিস্টেক না যায়। একটা জিনিস কি জানো, যখন পরীক্ষার হলে দেখবা যে তোমার একটা জিনিস হচ্ছে, ওইটাই জানো তুমি 1 মিনিটের বেশি টাইম না দাও, খুব দ্রুত কলম চলাবা, কারণ তোমার ওটা করা রয়েছে, তুমি জানো কোথাও ভুল হইতে পারে কোথায় ভুল হইতে পারে না। হ্যাঁ, আর একটা ম্যাথ এখান থেকে যেটা সিলেক্ট করছিলাম একদম ত্রিকোণমিতির লাস্ট পর্যায় থেকে, যে এমন ভাবে দিতে পারে এবং তোমাকে মানটা উল্লেখ না করে দিতে পারে, যে এমন একটা শর্ত দেওয়া রয়েছে তোমাকে বের করতে পারে যে কোনো একটা কোণ, তাহলে এবার আবার বলে দিতে পারে যে দেখাও যে c = 60 ডিগ্রি। এইবার এই কোয়ালিটির ম্যাথে সরাসরি কি করবা, তুমি এখানে লসাগু করে দিবা। দেখো লসাগু কি a প্লাস c আর এখানে b প্লাস c, এই পাশটা আমি লসাগু করতেছি। যদি লসাগু করি তাহলে এখানে তোমার থাকে হচ্ছে b প্লাস c প্লাস a প্লাস c সমান সমান এই পাশে কি আছে 3/a প্লাস b প্লাস c। দেখো আমি কি করলাম, প্রথমটা লসাগু করলাম। হ্যাঁ, এখন লসাগু যখন আমার শেষ তখন আমরা কি করব, একটা জিনিস দেখো, আমি উপরটা সাজাবো। উপরটা কি a প্লাস b প্লাস c, আমি আবার প্লাস c লিখলাম। একটা টপিকস আছে, কারণ দেখো এখানে a প্লাস b প্লাস c ছিল, আর এখানে তোমার a প্লাস b প্লাস c, তার সাথে একটা c বেশি, ওই সিটা আমি একটু আলাদা করে রাখলাম। আর নিচে তোমার এখানে কি ছিল, এটা গুণ করে দিতে পারো। দেখো ab প্লাস bc প্লাস ac প্লাস c স্কোয়ার, এটা গুণ করলাম। আর এখানে তোমার ছিল কি 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। ঠিক আছে, ওকে, তাই যদি হয় এখন তুমি কি করবা, আড়াআড়ি গুণ করবা। এখন আমি এটা কেন করলাম দেখো, a প্লাস b প্লাস c আর এখানে একটা a প্লাস b প্লাস c, এখন যদি তুমি গুণ করো, তুমি যদি ধরে ধরে একটা একটা করে গুণ করো অনেক বড় হয়ে যাবে, আর এইটাই তোমাকে আটকানোর জন্য একটা ম্যাথ থাকতে পারে। তো তুমি কি করবা, গুণটা টেকনিকে করবা, যে a প্লাস b প্লাস c এর সাথে করলে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার হয়, তার মানে এইটা আর এই নিচের এইটুকু গুণ করছি আমি। হ্যাঁ, যে হলো এখন আমার c থাকে, তখন এই c আবার এদের সাথে গুণ করে দিবা। এই c যদি এদের সাথে গুণ করো তখন তোমার কাছে ac প্লাস bc প্লাস c স্কয়ার থাকে, আর এই 3 আবার এদের সাথে গুণ করো, তাহলে সমান সমান 3ab প্লাস 3bc প্লাস 3ac প্লাস 3c স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, ওটা যখন আমি পাইলাম তখন নিচে দেখো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার করা যায়, এর হোল স্কয়ারটা করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি থাকে 2ab প্লাস 2bc। দেখো 2bc প্লাস 2ca শেষ, আর প্লাস আমার কাছে ছিল ac প্লাস আমার কাছে ছিল bc প্লাস c স্কয়ার সমান সমান
আমার কাছে এখানে 3ab প্লাস 3bc প্লাস 3ac প্লাস 3c স্কয়ার, এটা হচ্ছে আমার ম্যাথ ছিল। ওকে, এখন আমার কাজ হচ্ছে দেখো সবগুলো এক পাশে নিয়ে একটা মডিফাই করা। হ্যাঁ, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা যদি হয় দেখো এখানে 2ab আছে, এখানে 2ab আছে আর ওখানে আছে -3ab, তাহলে এই পাশে এটা আসলে কি হয় -ab থাকে। এখন এই জায়গাটাই দেখো 2bc আর এখানে দেখো একটা bc আছে, তাহলে টোটাল আমার 3bc হলো। এখন আমি কাটাকুটি করব, সো কলম চেঞ্জ করলাম, দেখো কালার চেঞ্জ, তখন এইটা আর এটা মিলে 3bc আর এই 3bc কে তুমি কাটতে পারো, শেষ। আর তোমার কাছে এখানে আছে 2ca, এখানে আছে একটা ac বা ca। হ্যাঁ, এখন তাহলে তোমার এখানে তিনটা হইলো, এই তিনটা আর দেখো এই তিনটার সাথে কাটে, তখন এটা 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 মিলে কেটে যায়। আর একটা জিনিস হয় কি যে তোমার এখানে একটা c স্কয়ার আছে আর এখানে 3c স্কয়ার। ও অলরাইট, এই হিসাবটা আমি একটু আরেকবার করি, দেখো তাহলে তোমার কাছে এখানে কি থাকলো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে একটা c স্কয়ার আর এখানে একটা c স্কয়ার, তাহলে দুটো c স্কয়ার, আর ওই পাশে রয়েছে 3c স্কয়ার, এই পাশে আসলে কি হয় -c স্কয়ার, আর এখানে থাকলো -ab ইকুয়াল টু কি 0। তাহলে এই ফরম্যাটটা আমি রেখে দিলাম, এবার আমি উপরটা মুছে দিলাম, ঠিক আছে। দেখো যদি উপরটা আমি মুছে দিই এবং নিচেরটা আবার ক্যালকুলেশন করি, দেখো কিভাবে আসে। তো তোমার কাছে থাকলো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু এই a বিটার আমি ওই পাশে নিয়ে গেলাম। এখন তোমাকে একটা সূত্র শেখাই আসি, দেখো cos c এর ফর্মুলা ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। তোমাকে যদি তুমি এই ফরম্যাটে সাজাইতে পারো তখন আমি ওই জায়গায় বলতে পারবো এটা cos c, বুঝতে পারছো? তখন এটা করার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই কি ab ইকুয়াল টু 1, কিন্তু আমার এখানে কি লাগবে 2 লাগবে, নাইলে আমি cos c নিয়ে আসতে পারছি না। তো এখানে আমি 2 করে দিলাম আর এখানে আমি করে দিলাম কি, দেখো এখানে আমি লিখে দিলাম হচ্ছে 1/2, মানে 2 দ্বারা ভাগ করে দিছি, ঠিক আছে। এখন এই পুরো জায়গাটুকুই আমি কি লিখতে পারি, cos c লিখতে পারি না? দেখো এটা আমি মুছে দিই, টোটাল জিনিসটা যদি মুছি, দেখো এখন এই জায়গাটায় আমি কি লিখতে পারি, টোটালটাই লিখতে পারি cos c সমান সমান হাফ। এবার cos হাফের মান কার জন্য, কত ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য। আর এইটাই দেখো তোমার প্রমাণ করতে বলছে, বুঝতে পারলে? ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতি শেষ করলাম, এখন আসবো হচ্ছে অন্তরীকরণের কিছু টপিকস। ম্যাট্রিক্সের একটা টাইপ দেখাইছি, সরলরেখায় 7টা টাইপ দেখাইছি এবং ত্রিকোণমিতিতে 4টা। এখন তোমার অন্তরীকরণে কিছু স্পেসিফিক টাইপ, বেশি না, অন্তরীকরণ যে পরিমাণ বড় অধ্যায় সেখান থেকে যদি করা যায় প্রশ্ন তাহলে বহুত করা যায়। সো আমি তোমাদেরকে লাস্ট পর্যায়ে যেটা করার দরকার সেটা একটু বসে বসে ভিডিও দেখবা, ঠিক আছে। দেখো তো এই কোয়ালিটি যখন আসবে তখন চলকের পাওয়ার চলক নামক একটা সূত্র আছে, যেটা নিয়ে আসলে উভয় পাশে আমার লন নিয়ে আসা লাগে, ঠিক আছে। তো আমি এই কোয়ালিটির ম্যাথে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমি উভয় পাশে কি নিয়ে আসবো, লন। দেখো উভয় পাশে যদি লন নিয়ে আসি আর এখানে লন 1 থাকে, আর তোমরা সবাই জানো এবং না জানলে জেনে নাও লন 1 এর মান হচ্ছে 0, লন 1 এর মান কত, 0। এইবার আরেকটা প্রপার্টিস এখানে জানো লনের, লন a আর b যদি গুণ আকারে থাকে তাহলে তুমি এটারে লিখতে পারো লন a, কি হলো বাবা, দেখো তুমি এটারে লিখতে পারো লন a প্লাস লন b, ক্লিয়ার? এখন এইটারে আমি ওই কোয়ালিটি লিখবো, আমি লিখতে পারি কি লন x টু দি পাওয়ার y প্লাস লন y টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, এটা আমি করতে পারি, কোনো প্রবলেম না। এখন দেখো তো কি করা যায়, এই yটা আগে চলে আসে, লন x প্লাস x লন y ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে এবার ddx করে দাও, এবার অন্তরীকরণ করে দাও। তাহলে যদি এর অন্তরীকরণ করি তাহলে y কে রেখে ln x এর অন্তরীকরণ করলে হয় 1/x প্লাস ln x কে রেখে দিলাম, y কে অন্তরীকরণ করলে dy dx। তার মানে তোমার একটা টার্মের অন্তরীকরণ করা শেষ।
এখন তুমি এইটা করবা, এটা যখন করবা তখন প্লাস এক্স রে রেখে লন ওয়াই এর অন্তরীকরণ যদি করো তাহলে কি আসে 1/y, বাট এটা তো এক্স না, এই জন্য আবার কি dy dx করলাম, শেষ। এইবার তুমি কি করবা, লন ওয়াই রে রেখে দিবা, এবার তুমি এক্স রে অন্তরীকরণ করবা, এই এক্স রে অন্তরীকরণ করলে কি হয় 1 ইকুয়াল টু কি 0। এইবার তোমার কাজ হচ্ছে dy dx নির্ণয় করা, dy dx। তখন তুমি কি করবা, dy dx কমন নিবা, দেখো dy dx যদি কমন নাও তাহলে এদের ভিতরে dy dx এর সাথে এখানে কি ছিল, ln x ছিল, আর এখানে dy dx এর সাথে x বাই y ছিল। আর বাকিগুলো সব ওই পাশে নিয়ে যাও, বাকি যদি সব আমি ওই পাশে নেওয়ার চেষ্টা করি তাহলে কি থাকে, একবারে মাইনাস আমি ব্র্যাকেটের বাইরে রেখে দিলাম, প্লাস গুলো রাখি, তাহলে এখানে থাকে তোমার হচ্ছে ln y, এই যে এই জিনিসটা থাকে, আর এখানে থাকে y বাই x প্লাস y বাই x। এখন তোমার কারণ কাজ নেই, dy dx এর সাথে যেটা রয়েছে সেটার ওই পাশে ভাগ করে দাও, শেষ। তাহলে dy dx এর মান হচ্ছে কি বলো তো, মাইনাস ln y প্লাস y বাই x, আর এখানে ছিল ডিভাইডেড বাই ln x প্লাস তোমার x বাই y। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি চাইলে ওই মাইনাসটা আবার গুণ করে বসাইতে পারো বা ওইভাবে রাখতে পারো, কোনো প্রবলেম না। বাট এই কোয়ালিটির ম্যাথটা আমি দেখলাম যে একটি ইউনিক টাইপের, কিছু দিলে এখান থেকে দিতে পারে, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা যে এগুলো কিছু পাবা। হ্যাঁ, আর শেষে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় রিলেটেড। আমি তো একটা সমীকরণ দিছি, বাট সমীকরণ চেঞ্জ থাকতে পারে, কিন্তু বের করতে বলতে পারে কি সমীকরণ, স্পর্শক আর অভিলম্বের সমীকরণ, অবশ্যই একটা বিন্দু দেওয়া থাকবে, হয়তোবা তোমার এই জায়গাটা একটু চেঞ্জ থাকবে, বুঝতে পারছো, কিন্তু এই রিলেটেড থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যখন এরকম স্পর্শকের সমীকরণ বের করতে পারো মানে ঢাল নির্ণয় করতে হয়, আর অন্তরীকরণের ক্ষেত্রে ঢাল মানেই হচ্ছে তোমার dy dx বের করা। এখন তোমার কাজ হচ্ছে এই সমীকরণ থেকে dy dx বের করবা। দেখো সমীকরণটা কি ছিল, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7 ছিল, এর dy dx করে দাও, তাহলে এখানে অন্তরীকরণ করলে 2x হয়, আমি কি করছি এর অন্তরীকরণ করে দিলাম, তাহলে 2x মাইনাস এখানে 2y ইনটু তোমার কাছে dy dx থাকে, আর এই পাশে কি হয়ে যায়, ধ্রুবকের দিয়ে অন্তরীকরণ করলে 0। এইবার তুমি dy dx বের করবা, dy dx যদি তুমি বের করো তাহলে তোমার কাছে কি থাকবে, এটা হচ্ছে দেখো 2x ওই পাশে গেল মাইনাস হইছে, আর এখানে আবার না মাইনাস না সরি, যদি ক্যালকুলেশন এখানে করো তাহলে এটা দেখবা যে এই পাশে গেল, তাহলে 2x আর এখানে কি থাকবে 2y, বুঝতে পারছো। এখন তোমার কাজ হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দুতে, কোন বিন্দুতে বের করা, দেখো তো বলছে -4,3 বিন্দুতে ঢাল নির্ণয় করবা। এই বিন্দুর জন্য তখন তোমার এই ঢালটা কত পাবা, 2 গুণ -4, আর এখানে তোমার 2 গুণ 3, তাহলে 4 দুগুণে 8, 6 যদি কাটাকুটি করো তাহলে এটাতে কাটে, তাহলে -4 বাই তোমার কাছে 3 থাকে, -4/3। তুমি এটা dy dx এর মান পেলে। এবার তোমার যে স্পর্শকের সমীকরণ আসবে, স্পর্শকের সমীকরণ যে এমন হবে y - y1 = dy dx, এখানে যে তোমরা m লিখতে না সেটা dy dx, আর x - x1 লিখবা, শেষ। এইবার দেখো y1 এর জায়গায় তুমি কোন মানটা বসাবা, 3, আর dy dx তুমি একটু আগে বের করলে -4/3, x - x1 এর জায়গায় কি সব -4, - +4 হয়ে গেল। তো এইটা হচ্ছে তোমার কি সমীকরণ, তোমার স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তুমি যদি এটা মডিফাই করতে চাও তাহলে দেখো, মানে একটু সিম্পলিফাই করো, 3y - 3 3 * 9 = -4x - 4 4 16, এবার এক পাশে নিয়ে আসো, তাহলে 4x + 3y, এবার আরো এইগুলো সব যদি এই পাশে নিয়ে আসো কত হয়, +7 = 0। তো এটা তোমার স্পর্শকের সমীকরণ। আর একটা জিনিস মনে রাখবা যে এটা যদি স্পর্শকের সমীকরণ হয় তাহলে এর যে লম্ব সমীকরণ হবে সেটা তোমার কি সমীকরণ, তোমার সেটা হচ্ছে স্পর্শ মানে অভিলম্বের সমীকরণ। তো অভিলম্ব সমীকরণ বের করতে গেলে কি এর লম্ব সমীকরণ বের করা লাগবে। তাহলে আমরা এই লম্ব সমীকরণ কিভাবে বের করতে পারি, 3x - 4y + k = 0 ধরে নেব, যে এই অভিলম্ব সমীকরণটা কোন বিন্দুগামী, এই বিন্দুগামী, তখন এখান থেকে k এর মান বের হয়ে যাবে, এবং এই k এর মানটা যখনই বের করতে পারবে এটাই হবে তোমার অভিলম্বের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ বের করতে পারলেই তার লম্ব সমীকরণটাই হবে তার অভিলম্বের সমীকরণ, শেষ। ওকে, পরেরটা দেখো, যে লঘুমান আর গুরুমান, বুঝতে পারছো, যে লঘুমান আর গুরুমান থেকে যে ম্যাথটা আসে সেটা হচ্ছে এই কোয়ালিটির, যে দেখাও যে x + 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এখন তুমি করবা কি, এই জিনিসটারে তুমি f(x) ধরে নিবা,
এফ অফ এক্স ধরলে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে। এখন তুমি এর পরপর দুইবার অন্তরীকরণ করবা। কয়বার? দুইবার। তাহলে একবার অন্তরীকরণ মানে একবার বার চিহ্ন দিলাম প্রাইম, হ্যাঁ, তাহলে এটা অন্তরীকরণ করলে 1 হয়, এটারে করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমার আর একবার করতে হবে ডাবল বার এক্স তাহলে 0, এটা আবার 1 এর অন্তরীকরণ করলে 0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 2 বাই এক্স কিউব থাকে। অন্তরীকরণ তোমরা জানো, ওকে, কোনো প্রবলেম না। তাহলে একবার অন্তরীকরণ করলে পারলাম এইটা, দুইবার অন্তরীকরণ করে পারলাম এইটা। এইবার প্রথম হচ্ছে যদি কোনো একটা বিন্দুতে লঘুমান বা গুরুমান থাকে তাহলে তার ঢাল হয় 0। শর্ত বুঝতে পারছো? তাহলে ঢাল আমার কোনটা? একবার অন্তরীকরণ করলে যেটা পাই সেটা হচ্ছে ঢাল। তাহলে এইটা সমান সমান আমার কি হবে? 0 হবে। তার মানে এফ বার অফ এক্স সমান সমান তোমার কি হবে? 0 হবে। এখন এফ বার অফ এক্স মানে কি? 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? 0। এখানে তুমি এক্স এর মানটা বের করো। তাহলে এখানে এক্স এর মানটা কি আসবে? প্লাস মাইনাস 1 আসবে। তাহলে তাহলে বিন্দু তুমি দুইটা পাইলা, একটা 1 বিন্দু আর একটা -1 বিন্দু। তাহলে একটা আসবে 1 বিন্দু আর একটা হচ্ছে -1 বিন্দু, ঠিক আছে? এখন এই 1 ওই 1 এই বিন্দুটা এখানে বসাবা। যদি x ইজ ইকুয়াল টু তোমার 1 হয় তাহলে f ডাবল বার অফ যদি 1 তুমি এখানে বসাও তাহলে কি আসবে? শুধু 2 আসবে। আর এই 2 অবশ্যই 0 থেকে বড়, আর 0 থেকে বড় হইলেই সেটা কি? ক্ষুদ্র মান থাকে। এখানে কি থাকে? ক্ষুদ্রতর মান। আর যখন তুমি x ইকুয়াল টু -1 বসাবা তখন দেখো ডাবল বার অফ -1 দাও, তাহলে এখানে আসে -2, যেটা তুমি হচ্ছে 0 থেকে ছোট। আর যদি ডাবল বার অফ যে 0 থেকে ছোট হয় সেখানে কি মান থাকে? তোমার গুরুমান, বৃহত্তম মান বা গুরুমান থাকে। এবার একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে ক্ষুদ্রতর মান কত পাইলা? 2 পাইলা। এখন গুরুমান কত পাইলা? -2 পাইলা। তাহলে তুমি এখানে বলতে পারো না যে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর? তাই তো, 2 অবশ্যই -2 থেকে বড়। উল্টা হয়ে গেছে, কোনো প্রবলেম না। তাহলে এটা গেল। এবং এইটাই ছিল অন্তরীকরণের জন্য আমি 3টা টপিকস, এবং 3টাই খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি, বুঝছো? আর অন্তরীকরণের জন্য তো এমসিকিউ করছোই, ব্যাপার না। পরের ম্যাথটা দেখো। ও আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, এটার মডুলাস হিসেব করবা তোমরা। হ্যাঁ, মানে এটা মডুলাস দিতে যে এই অবস্থা। দেখো 2z - 1 মডুলাস z - 2, এটা মডুলাস, ঠিক আছে? এখন দেখো z সমান সমান একটা যে ফর্মুলা যেটা ছিল এটা সারা জীবনই থাকে, z = x + iy, এবং তোমাকে বের করতে হবে মডুলাস অফ 2z - 1 = z - 2 হলে প্রমাণ করো যে একটা জিনিস। এটাতে এটা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কোনো ব্যাপার না। তো এখন আমি কি করব? সরাসরি যে z এর মানটা রয়েছে এটা এখানে বসাই দিব। তাহলে 2x + i to y - 1, মানে আমি z এর মানটা বসাই দিছি, আর কিছু করি নাই। ওকে, এবার দেখো এখানেও z এর মান বসাও। তাহলে x + iy - 2। অলরাইট, তাই যদি হয়, এখন তুমি জানো যে কোনো কিছুর মডুলাস, যদি z এর মডুলাস বের করতে হয় তার মানে √x² + y², এটা বের করা লাগে। তাহলে এর মডুলাস মানে কি? তুমি এর এখানে বাস্তব সংখ্যাগুলো আলাদা করো, অবাস্তবগুলো মানে কাল্পনিকগুলো আলাদা করো। তাহলে দেখো 2x - 1 + i to √y এর মডুলাস সমান সমান এখানে x - 2 + iy, ঠিক আছে? এখন দেখো এইটুকু তোমার বাস্তব, এখানে এইটুকু তোমার বাস্তব, এইটুকু তোমার কাল্পনিক, এইটুকু তোমার কাল্পনিক। তখন আমি তুমি মডুলাসের ফর্মুলা বসাই দাও। তার মানে কি? √2x - 1 এর হোল স্কয়ার প্লাস 2y তার আবার স্কয়ার সমান সমান এখানে আসে কি? দেখো x - 2 এর স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? এখন তুমি কি করবে? উভয় পাশের থেকে মানে উভয় পাশে বর্গ করে দাও, তাহলে দেখো রুট উঠে যায়। এখন রুট যদি ওঠে তাহলে এখানে কি থাকে? একবারে সূত্র বসাও। একবারে যদি সূত্র বসাও তাহলে 4x², যদি 4x² হয় প্লাস 2 × 4x, সরি এটা প্লাস না, তার মাইনাসের সূত্র, -4x + 1, আর এখানে থাকে কি? +4y²। এখানে তোমার কি থাকে? x² প্লাস 2 × 4x + 4 + y²। এবার যেখানে যেখানে কাটা যায় সেখানে কেটে দাও, কোনো প্রবলেম হবে না আশা করি। দেখো এখানে 4x², এখানে x², যদি এক পাশে নিয়ে আসো তাহলে এখানে থাকে 3x², হ্যাঁ, এখানে 4y², এখানে y², তাহলে এখানে কি থাকে? +3y²। এখানে শুধু 3, এখানে +4, এই পাশে আসলে মাইনাস কত হয়?
3 ইকুয়াল টু 0 হয়। সো এই পাশে নিয়ে আসার দরকার ছিল না, তো যেহেতু নিয়ে আসছি কোনো ব্যাপার না, আবার দিয়ে পাঠাবো। আমার বাড়ি যাক, দেখো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 3। এবার 3 উভয় পাশে থেকে কমন নিয়ে কেটে দাও, তাহলে তোমার কাছে কি থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। আমি আবারও বলতেছি যে জটিল সংখ্যা থেকে এমন একটা জিনিস দেওয়া থাকবে যেটা প্রমাণ করতে দেবে, আর একটা সমীকরণ আসবে, মডুলাস দিয়ে কিছু একটা শর্ত দিয়ে দেবে, তুমি কি করবা, জেড এর মানটা মডুলাসে বসাবা এবং ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করবা, তারপর ওই মানটা চলে আসবে। যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে তাহলে দেখবা যে মানটা মিলতেছে না, তখন ভাববা যে ক্যালকুলেশন ভুল আছে, একটু রিভিশন দিয়ে নিও। পরের ম্যাথে এটা একটু চমৎকার, আমি বললাম না ঢাবি অনেক সহজ কোশ্চেন দেয়, বাট এমন এমন জিনিস দিয়ে দিবে যে তোমার মাথায় ঘুরে যাবে ওই সময়, রে বাবা এটা আবার কি জিনিস। হ্যাঁ দেখো, y সমান সমান একটা মান দিছে এবং x সমান সমান আরেকটা মান দিছে, তুমি কি জানো এটা কিসের মান বলো তো? এটা না ওমেগার মান, আর এটা ওমেগা স্কয়ারের মান, বুঝতে পারছো? তার মানে এখানে লিখতে পারো x সমান সমান তুমি ওমেগা আর সরি এটা y সমান সমান ওমেগা আর x সমান সমান কি লিখতে পারো, ওমেগা স্কয়ার। কোনো প্রবলেম না। এখন তুমি ইয়ে করে দাও, যদি এখানে মান বসাও x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এখন x এর জায়গায় কি বলবো, ওমেগা স্কোয়ার বসাবো। দেখো ওমেগা স্কোয়ার তারপর 4 প্লাস x এর জায়গায় বসাবো ওমেগা স্কোয়ার তার আবার স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় ওমেগা স্কোয়ার হয়ে গেল প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, ও সরি এটা আমাকে 0 প্রমাণ করতে হবে, তাই না? ওকে, তাইলে দেখো এখন তুমি কি করতে পারো, ওমেগা 4 দুগুণী 8 প্লাস এখানে কি হয় ওমেগা 4 আর ওমেগা, তার মানে কত হয় ওমেগা, দেখো 2 দুগুণী 4, 4 আর 2 কত হয় 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এখন এটা যদি করো এখানে 3 দ্বারা ভাগ করলে কত থাকে, এটা ওমেগা স্কোয়ার থাকে, এখানে 1 থাকে, এখানে শুধুমাত্র ওমেগা থাকে, তাহলে কি হয় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এই মানটা কেউ একবার মুখস্থ করছিলে বলো তো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? এর মানেই হচ্ছে 0। আর এইটাই দেখো আমার রাইট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে না? সো প্রথম প্রশ্ন হচ্ছে তোমার এইটা বুঝতে হবে এটা কি জিনিস। এখন কেউ যদি মনে করে যে আমি ওয়াই এর জায়গায় সরাসরি এই মানটা বসাই দেবো, এক্স এর জায়গায় সরাসরি এই মান বসাবো, নিশ্চিত জায়গায় দাঁড়ায় ধরা খাবা। পরেরটা দেখো, এই যে আমি বললাম না জটিল সংখ্যার বিভিন্ন টাইপ থাকে যেগুলো খুব জড়াই পেঁচাই দেয়, তো এটাও দেখছিলাম অনেক জায়গায় আসছে, তোমাদের বোর্ডে বলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বলো, আবার মাঝে মাঝে এমসিকিউ তো এগুলো দিয়ে দেই যখন ধরা খাওয়ানোর পসিবিলিটি আছে, বুঝছো? তো এইটা তুমি কিভাবে করবা, উভয় পাশে কি করবা, ঘন 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 করে দিবা, কিউব করে দিবা, তখন কি হয় a প্লাস আই বি সমান সমান হয় এক্স প্লাস আই ওয়াই তার আবার কিউব। এবার কিউবের সূত্র জানো তোমরা, সরাসরি সূত্র বসাবা a প্লাস আই বি, এটা আর লিখবো না, a প্লাস আই বি বারবার এখানেই থাকবে। হ্যাঁ এখন দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু তোমার আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর স্কোয়ার, প্লাস তোমার আই ওয়াই এর কি কিউব। অলরাইট, এখন আমি এটারে কি করব, যে যেগুলো তোমার কাছে বাস্তব হয় যেগুলো অবাস্তব হয় সেগুলো একটু আলাদা করব। হ্যাঁ a প্লাস আই বি করলাম, আবার লিখলাম তোমাদের জন্যই আবার লিখলাম। এখন দেখো তোমার কাছে থাকবে এখানে এক্স কিউব, ভালো কথা। এইবার দেখো তো তুমি যখন এখানে আই স্কোয়ার করছো তখন ওটা -1 হয়ে যাচ্ছে, তখন আমি এটা আগে লিখে ফেললাম 3x ওয়াই স্কোয়ার। ওকে, আর এখানে তোমার কি থাকে, এই যে এইটুকু এই জায়গায় কি থাকে দেখো তো, -i ওয়াই কিউব থাকে না, কারণ আই কিউব মানেই হচ্ছে -i। ওকে, ওই অনুযায়ী আমি কি করলাম, একবারে তোমার প্লাস আই কমন নিয়ে নিলাম। প্লাস আই যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, 3x স্কোয়ার ওয়াই থাকে, 3x স্কোয়ার ওয়াই থাকলো, আর এখানে মাইনাস মানে আই তো আমরা কমন নিচ্ছি, সো আই লিখবো না, ওয়াই কিউব লিখে দিলাম। এটা করা যায়। ওকে, এটা যেই করলাম তখন প্রপার্টিস অনুযায়ী জটিল সংখ্যা যে ধর্ম, এই এ সমান সমান এর বাস্তব সংখ্যাটুকু হবে, তাহলে এ সমান সমান তোমার কাছে দাঁড়ালো এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর বি সমান সমান কি হবে দেখো তো, এই বি সমান সমান এই আয়ের সাথে যে সহগটা রয়েছে এইটুকু, তাহলে এটা কি হবে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই এর কিউব। ঠিক আছে, এখন এ আর বি এর মান আমরা পেয়ে গেছি। এখন দেখো তো ওই রাইট হ্যান্ড সাইডে যদি মান বসাও তাহলে এটা আমাদের সুবিধাজনক হয়, কারণ এর মান থেকে ওখান থেকে কমন নেওয়া যায়। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে যে মানটা ছিল এটা বসাবো, কি ছিল, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ছিল।
এখন আমরা শুধু মানটা বসাবো, এর মানটা এখানে বসাই দাও। এর মান বসাই দেওয়ার শর্ত এখানে দেখো এই যে এই দুইয়ের ভিতরে তোমার x কমন যায়, তো আমি x একবারে কমন নিয়ে নিলাম। তারপর এখানে থাকে তোমার কাছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, আর নিচে তোমার x ছিল প্লাস y এর জায়গায় কি করবা দেখো এখানে y কমন যায়, দেখো এখানে একটা y আছে, এখানে একটা y আছে, y কমন নিয়ে নিবা। y কমন নিলে তোমার কাছে এখানে কি থাকবে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, যদি হয় নিচে y, তখন তুমি এই y এই x কেটে দিতে পারো। বুঝতে পারছো? যখন এটা কেটে দিবা তখন তোমার কাছে কি থাকে একটু ক্যালকুলেশন করি। ওখানে দেখো x স্কয়ার মাইনাস 3y স্কয়ার থাকে, আর এখানে কি থাকে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকে। এবার সব এক পাশে নিয়ে আসো, সব যদি ওই পাশে নিয়ে যায় তাহলে 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার থাকে ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন দেখো তো এটা যদি মুছে দিই, এখন আমি 4 যদি কমন নিয়ে নিই না, দেখো আমার লেফট হ্যান্ড সাইড চলে আসছে, এইটাই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে অলরাইট। তাহলে জটিল সংখ্যা থেকে আমি এই 3টা অধ্যায় সিলেক্ট করছিলাম। এরপরে আমরা বহুপদীর কিছু ম্যাথ দেখব, যেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই শর্ট, প্রত্যেকটা থেকে খুবই শর্ট করে দিছি। হ্যাঁ, বহুপদীতে কি দেওয়া হচ্ছে দেখো, এটা সব থেকে আমি 1 নম্বরে রাখছি এবং এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে সব জায়গায়। যখন তোমার রুয়েটে রিটেন ছিল তখন এটা রুয়েটে আসছে। এইবার দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল টু 0 এর মূলদয়ের অনুপাত যদি আমার m/n হয় তাহলে প্রমাণ করো ওই জিনিসটা। এটা এখানে আসে নাই, এটা সমান সমান কি 0, ওটা সমান সমান 0 প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে মূল সহগ সম্পর্ক যদি তুমি না জানো বহুপদীতে তাহলে এই ম্যাথটা করতে পারবে না। তাহলে মূল সহগ সম্পর্কটা একটু জেনে নিয়ে তারপরে এগুলো করবা। তো এখানে কি করবো দেখো, এই যে সমীকরণ রয়েছে না, এদের ভিতরে যদি আমি আমার মূলগুলো ধরি, যদি আমার মূল ধরি দুইটা মূল আলফা আর বিটা, তাহলে একটা প্রপার্টিস আছে যে আলফা প্লাস বিটা, ও সরি, এটা যদি মূল আমার মূলের অনুপাত দেখো আমাকে দিয়ে দিছে, দেখো আমার মূলের অনুপাত দেওয়া রয়েছে m/n, তাহলে আমার মূল হবে m আলফা আর তোমার কি m আলফা, আর একটা হচ্ছে মূলদের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে মূল কেটে কেটে কি থাকবে দেখো সরি, তাহলে এটা হবে m আলফা আর একটা হচ্ছে n আলফা, মূলদ্বয়ের অনুপাত। আলফা যদি মূল হয় তাহলে m আলফা আর একটা হবে n আলফা। ঠিক আছে, তাই যদি হয় দেখো তাহলে আমরা কি করতে পারবো, মূলদ্বয়ের যোগফলের একটা ফর্মুলা পড়ছি, তাহলে m আলফা প্লাস n আলফা ইকুয়াল টু আমরা বলতে পারবো মাইনাস b বাই a, তখন এটা কি বলবো মাইনাস b বাই a। ওকে, তাই যদি হয় তাই এখান থেকে তুমি কি কমন নিতে পারো, আলফা কমন যায়, আলফা কমন নিলে তোমার কাছে m প্লাস n থাকে। ঠিক আছে, তাহলে তোমার কাছে মাইনাস b বাই a থাকে। অলরাইট, তাই যদি থাকে এখন তুমি কি করতে পারবো, এই m প্লাস n এর মানটা তুমি বের করতে পারবা। m প্লাস n সমান সমান কি মাইনাস b বাই a আলফা, এইটা একটু কাজে লাগবে। আর সেই সাথে এবার এদের গুণফলের নিয়ে আর একটা সম্পর্ক ছিল, যদি মূলদয়ের গুণফল কি হয় m আলফা ইন্টু n আলফা, মূলদয়ের গুণফল c বাই a হয়, দেখো তাহলে এটা b বাই a হবে। আচ্ছা, এটা c হবে। ঠিক আছে, এটা যদি c হয় তাহলে এটা হচ্ছে c বাই a। তাহলে এবার এদের ভিতরে কাজ করো, দেখো mn সমান সমান কি হবে, mn সমান সমান c বাই a এর আলফা এর স্কয়ার, শেষ। তাহলে তুমি এই দুটো জিনিস যখন বের করে নিলে, আমি তাহলে এই জিনিসটা আমি এখানে তুলে রাখি, m প্লাস n সমান সমান আমার কাছে পাইলো কি b বাই তোমার a আলফা, এটা কিন্তু c হবে। ঠিক আছে, ওকে। এইবার দেখো আমি এই পাশটা মুছে দিলাম, এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইডে কি ছিল দেখো, রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার তোমার b বাই a। তো এখানে আমি যদি লসাগু করি তাহলে লসাগু হয় রুট ওভার mn, এখানে থাকে তোমার এই রুট ওভার nn কেটে যায়, আর এটাটা গুণ করলে m প্লাস n থাকে, প্লাস রুট ওভার b বাই a থাকে। এখন m প্লাস n এর জায়গায় দেখো মান বসাতে পারছি, m প্লাস n এর জায়গায় কি বসাবো b বাই a আলফা, তখন আমি সুন্দর করে এখানে b বাই a আলফা বসাবো। আর রুট ওভার mn এর জায়গায় কি বসাবো, mn এর জায়গায় বসাবো হচ্ছে c বাই a আলফা স্কয়ার, c বাই a তার আবার নিচে আবার আলফা স্কয়ার, হ্যাঁ, প্লাস রুট ওভার তোমার b বাই a।
তখন এখানে কি করা যায়, এবার যদি তুমি ক্যালকুলেশনটা করো, দেখো বি বাই এ আলফা ইন্টু তোমার কাছে উপরে উঠে যায় রুট ওভার এ ইন্টু আলফা ডিভাইডেড বাই রুট ওভার সরি এটা বি হবে, তাহলে এটা বি হবে, এটাই হচ্ছে বি হবে। ওকে, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা বি, তোমার এখানে থাকে রুট বি, এইবার প্লাস দেখো রুট ওভার বি বাই এ, ঠিক আছে। এখন তাই যদি হয় তাহলে এবার দেখো একটু কাটাকাটি করো, এই আলফা আর এই আলফা কেটে দাও, এই রুট এ আর এর ভিতরে কাটলে এখানে তোমার এখনো রুট এ থাকে, এই বি বি কাটলে এখনো রুট বি থাকে, বুঝতে পারছো। আর প্রবলেম হয়েছে এখানে যে এখানে একটু তোলায় ভুল আছে, যে এই জায়গাটায় হবে তোমার হচ্ছে, আচ্ছা ওখানে ঠিক আছে, ওখানে প্লাসই হবে। এইবার দেখো এখানে প্রবলেম কি, যে এই যে এইটা আমার কি ছিল, মাইনাস বি বাই এ ছিল না, এই যে কোণে গেল ওটা মুছে দিছিলাম, তো এইটা মাইনাস তোলা হয়েছিল না, মাইনাস বি বাই এ আলফা ছিল, তো এই জায়গায় যখন আমি মাইনাস বসানোর চেষ্টা করছিলাম তখন এই জায়গায় মাইনাস ছিল, তখন এখানে আমার অলরেডি কি আসলো, মাইনাস রুট ওভার বি বাই এ থাকলো, এবং এখানে আমার প্লাস রুট ওভার বি বাই এ আসছে, তখন এটার এটা কেটে দিলাম, তখন জিরো থাকে, বুঝতে পারছো। ক্যালকুলেশন পেঁচাবা না, ক্যালকুলেশন পেঁচাইলে কিন্তু ম্যাথ ভুল যাবে। পরের ম্যাথ মূল বিশিষ্ট সমীকরণ, যার জন্য আমি এটা চয়েস করছি, মূল বিশিষ্ট সমীকরণ একটা থাকবে যদি বহুপদী থেকে প্রশ্ন করে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সমীকরণ দেওয়া থাকবে যার মূল আলফা বিটা, এবং তোমাকে আর একটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলবে, তাহলে সবার আগে তুমি এই যে মূল তুমি আলফা বিটা ধরে, মানে আলফা বিটাটা ধরে দিল, তখন তুমি আলফা প্লাস বিটা এর মানটা বের করে নিবে। আলফা প্লাস বিটা কি মানে কি, মাইনাস বি বাই এ, অর্থাৎ এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এইটা বাই 4, তাহলে তোমার কাছে থাকে কি 3/2, আর একটা কি আলফা বিটা, মানে এদের গুণফলটা, আলফা বিটার যখন বের করতে বলবে তখন সি বাই এ, তার মানে 1/4, এই দুটো মান আমার সব জায়গায় লাগবে, আলফা প্লাস বিটার মান আর আলফা বিটার মান সব জায়গায় লাগবে। তো এখন আমরা চেষ্টা করব কি, যে মূল বিশিষ্ট সমীকরণটা কাকে বলে, দেখো মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওই যে মূল বিশিষ্ট বলবে আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা ইন্টু এক্স প্লাস ওই মূলদ্বয়ের গুণফল, তার মানে আলফা প্লাস 1/বিটা ইন্টু তোমার বিটা প্লাস 1/আলফা ইকুয়াল টু কি 0। এই সমীকরণটা যেটা বের করতে পারো তাহলে ওটা সমীকরণ হয়ে যাবে। তো এখন যদি তুমি এখান থেকে সমীকরণ বের করার চেষ্টা করো তাহলে এই মূলদ্বয়ের যোগফল আমার লাগবে, তাহলে সবার আগে আমি ছোট ছোট কাজ করব। দেখো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস, এই দেখো আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা জায়গায় কি লিখতে পারি, আলফা প্লাস বিটার জায়গায় 3/2 লেখা যায়, তাহলে 3/2 প্লাস, এবার তুমি যদি এদের লসাগু করো তাহলে এই নিচে থাকবে তোমার আলফা বিটা, আর উপরে থাকবে হচ্ছে তোমার আলফা প্লাস বিটা, এটা থাকে, বাট এটা আমি এখন মুছে দিব, মুছে দিয়ে করব। দেখো আলফা প্লাস বিটার জায়গায় আমি 3/2 লিখবো, আর আলফা বিটার জায়গায় আমি 1/4 লিখবো, তাহলে সুন্দর করে এটা মুছে দিয়ে আমি কি লিখবো, উপরে যে প্লাসটা থাকে প্লাসের জায়গায় 3/2 আর নিচে তোমার 1/4 শেষ ইন্টু এক্স প্লাস। এবার আলফার বিটা যদি তুমি একসাথে গুণ করো তাহলে দেখো তোমার কাছে এই গুণফলটা কি আসে, এই গুণটা একটু সাইডে করি, এই যে এখানে দেখো, তাহলে তোমার কাছে এটা গুণ করলে আলফা বিটা, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস 1 থাকে, এটার সাথে এটা গুণ করলে প্লাস 1/আলফা বিটা থাকে। দেখো এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এবার এটা 1 বাই, সরি এটা তো 1 হয়ে যায়, প্লাস এটা যদি এর সাথে গুণ করো তাহলে তোমার কাছে থাকবে 1/আলফা আর বিটা। এইবার কি করবা, যে দেখো আলফা বিটার একটা মান আছে, এখানে মান বসায় দিবা, এখানে মান বসায় দিবা, এইবার এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেটা এখানে তোমরা পুরো মানটা এখানে বসাই দিও, ঠিক আছে, তারপর এটা সমান সমান 0 হবে। এবার এই ক্যালকুলেশনটা কমপ্লিট করলেই একটা সমীকরণ চলে আসবে, বুঝতে পারছো। অনেক মানে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে কিছু কিছু তোমাদের হোমওয়ার্ক বাসায় দিয়ে দিলাম, ওকে, তাহলে এটা বাসা থেকে করে নিও। পরের ম্যাথ, সরি বেশি আগে চলে আসছি। দেখো এইটা বহুপদীর থেকে যদি কিছু দেয় তো আমার মনে হয় এমন কিছু একটা দেওয়া উচিত, এবং দেয়, সেটা কি দুটো সমীকরণ থাকবে এবং দুটো সমীকরণের একটা সাধারণ মূল থাকবে, দুটো সমীকরণ থাকবে, দুটো সমীকরণের কি থাকবে, একটা সাধারণ মূল। এখন তোমার কাজ হচ্ছে কি, এর সাধারণ মূল যদি বের করতে যাই আমরা ধরি এর সাধারণ মূলটা হচ্ছে আলফা, কি ধরবো, এর সাধারণ মূল আলফা।
আমি সাধারণ মূল যদি আলফা ধরি, এই আলফা দ্বারা তোমার এই সমীকরণটাও সিদ্ধ হবে, আবার তোমার এই সমীকরণটাও সিদ্ধ হবে, কারণ এদের সাধারণ মূল। ওকে, তখন আমি এই সমীকরণটা এখানে বসাই দিব। তখন আমি এটা লিখতে পারি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা একটা সমীকরণ। আবার যেহেতু এটা সিদ্ধ হচ্ছে, তাহলে আমরা বলবো কিউ আলফা স্কোয়ার প্লাস তোমার এটা পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। ঠিক আছে, অলরাইট। এখন তুমি করবা কি, যে এর যে বজ্র গুণন ছিল সেটা করবা। দেখো আলফা স্কোয়ার নিয়ে একটা মান বের করবা, সমান সমান তুমি শুধু আলফা নিয়ে একটা বের করবা, সমান সমান শুধু ধ্রুবক নিয়ে একটা বের করবা। আমি গুণটা করে দিচ্ছি। দেখো আলফা স্কোয়ার যখন করবা তখন এই আলফা স্কোয়ারটা তুমি ঢেকে দিবা হাত দিয়ে, ঢেকে দিয়ে কি এই যে এই আলফা সহ গুণ ধ্রুবক, তাহলে কিউ মাইনাস পি। এখন তুমি যখন আলফা নিয়ে কাজ করবে তখন এটা ঢেকে দিবা, তখন এই নিচেরটা গুণ উপরেরটা, তখন কিউ মাইনাস পি। আবার যখন ধ্রুবক নিয়ে কাজ করবা ধ্রুবকটা ঢেকে দিবা, ধ্রুবক ঢেকে দেওয়ার পরে তোমার কাছে যেগুলো থাকবে সেগুলো গুণ করবে, তাহলে এখানে কি থাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বুঝতে পারছি? তখন তুমি এবার একটু আলাদা আলাদা সেক্টর নিয়ে কাজ করবা। আমি যদি তোমাকে বলি যে তুমি প্রথমে এই দুটো নিয়ে একটু কাজ করো, প্রথমে এই দুটো নিয়ে কাজ করলে তোমার কাছে কি থাকবে, দেখো আলফা সমান সমান তোমার কাছে উপরে চলে যায় হচ্ছে কিউ মাইনাস পি, আর এখানে তোমাকে বলবো যে মাইনাসটা আগে কমন নিবা। মাইনাসটা যদি আগে কমন নাও তাহলে তোমার কাছে থাকবে কিউ প্লাস পি আর কিউ মাইনাস পি। তখন আমি এটা কেটে দিতে পারবো। যদি কেটে দিই তাহলে আলফা ইজ ইকুয়াল টু তোমার কাছ থেকে কি থাকবে 1 বাই মাইনাস পি প্লাস কিউ, ওটা আলফার মান থাকে। ঠিক আছে, এইবার তুমি যখন এই দুটো সম্পর্ক নিয়ে কাজ করবা, তখন এখান থেকে আলফা আলফা কেটে দিলে এখন এই আলফা সমান সমান তুমি আবার পাইবা কি, দেখো কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ মাইনাস পি সমান সমান আলফার মান কত পাওয়া যায় এখান থেকে 1। সেই 1টা তুমি এখানে বসাই দাও। আলফার মান যদি 1 হয় তাহলে তুমি এখানে কি করতে পারো 1 মাইনাস পি প্লাস কিউ। ওকে, এখন এই পাশে চলে আসো, তাহলে পি প্লাস কিউ সমান সমান মাইনাস 1 থেকে গেল। এখন তুমি এক পাশে নিয়ে আসো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা আমার প্রমাণে চলে আসছে, এবং এই কোয়ালিটি একটা পাবাই, আর আল্লাহ যদি ভালো করে তাহলে এটাই দেখাচ্ছে, পেয়ে যাবো। পরে ম্যাথ। এইবার আসে আমি কণিকের পরে আর একটা আছে, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য। দ্বিতীয় পত্রে কি করালাম, জটিল সংখ্যা করালাম, বহুপদী পড়ালাম, কণিক করাচ্ছি, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করাবো। এখন কণিকের ক্ষেত্রে টোটাল ম্যাথ দেওয়া রয়েছে হচ্ছে 3টা, বেশি না, টোটাল ম্যাথ হচ্ছে 3টা। তার ভিতরে আমি একটা করে দিব, বাদ বাকি তোমাদের দিয়ে করাবো। ঠিক আছে, চলো ম্যাথের টাইপ সাজেস্ট করে দিলাম। এখন দেখো একটা উপকেন্দ্র দেওয়া রয়েছে, একটা নিয়ামক রেখা দেওয়া রয়েছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে পরাবৃত্ত থেকে ম্যাথ। এখন যদি এরকম দেওয়া থাকে তাহলে যে কোনো একটা বিন্দু পি তুমি পরাবৃত্তের উপরে x, y ধরে নিবা। তখন তুমি SP বের করবা, আর এটা এখানে একটা বিন্দু m যদি ধরি আর একটা PM বের করবা। তখন যদি বের করো তখন পরাবৃত্তের ক্ষেত্রে SP সমান সমান PM হয়। পরাবৃত্তের ক্ষেত্রে SP সমান সমান কি হয়, PM। এখন তুমি এটা বের করে দিবা যে S এর মান দেওয়া রয়েছে এইটা, তাহলে এর থেকে যদি দূরত্ব বের করতে চাও তাহলে রুট আবার কি আসে, দেখো তুমি এটা করবা হচ্ছে x প্লাস 8 তার হোল স্কোয়ার, ওকে, প্লাস দেখো x প্লাস 2 এটা y প্লাস 2 তার হোল স্কোয়ার। তার মানে SP এর দূরত্বটা আমি পেয়ে গেছি। এইবার যখন একটা বিন্দু আর একটা সরলরেখার দূরত্ব বের করতে বলে সেটা পারো অবশ্যই, তাই না? দেখো এটা মডুলাস দিবা, ওই বিন্দুতে xy বসাই দিলাম, ডিভাইড বাই রুট ওভার তোমার 4 প্লাস 1 একবারে করে দিলাম, স্কোয়ার হয়ে গেছে। এইবার তুমি উভয় পাশে কি করবা, বর্গ করে দিবা। যদি বর্গ করো তাহলে এই রুট কেটে যায়, ওই পাশে স্কোয়ার চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে আবার ক্যালকুলেশন আমি করে দিচ্ছি x স্কোয়ার প্লাস 8 দুগুণী কত 16x প্লাস 8 কত 64 প্লাস এখানে y স্কোয়ার প্লাস 4y প্লাস 4। এই পাশে আমার কাজ শেষ। ওই পাশে আমি কি করব, সুন্দরভাবে একটা 2x মাইনাস y মাইনাস 9 এর হোল স্কোয়ার, আর নিচে তোমার শুধু 5 থাকে। এখন তোমার কাজ হবে কি, এই 5টা তুমি এদের সাথে গুণ করে দিবা, আর এখানে তুমি a প্লাস b প্লাস c যে 3টার হোল স্কোয়ার থাকলে যে সূত্র ওটা ফেলে দিবা, দিয়ে সব এক পাশে নিয়ে আসবা, একটা মডিফাই করলে পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাবা। তাহলে মেইন টপিকস হচ্ছে এই পর্যন্ত আসা। তুমি যদি এই পর্যন্ত রাখো তাও তোমাকে 2 মার্ক দিতে বাধ্য, কারণ তুমি ফরম্যাট সাজিয়ে দিছো, এখন তুমি শুধু ক্যালকুলেশন করো নাই। হ্যাঁ, ওকে, পরের ম্যাথটা দেখো।
এইটা হচ্ছে তোমার উপবৃত্তের ম্যাথ, আগেটা ছিল পরাবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত তোমার উপকেন্দ্র দেওয়া রয়েছে, এস এর মান দেওয়া রয়েছে, নিয়ামক রেখা দেওয়া রয়েছে, উৎকেন্দ্রিকতা দেওয়া রয়েছে। এখন তুমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করবা। তাহলে আমরা মনে করি পরাবৃত্তের যে কোনো একটা উপরে x, y আমি একটা বিন্দু ধরে নিব, তখন তোমার কাজ হবে কি SP এর মান বের করা, আবার এখানে একটা বিন্দু যদি m ধরে নিই তাহলে সেখান থেকে PM বের করা, তার মানে একটা বিন্দু আর একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, আর উৎকেন্দ্রিকতা তোমার দেওয়া থাকবে। পরাবৃত্তের ক্ষেত্রে মানে উপবৃত্তের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে SP = E × PM। পরাবৃত্তের সূত্র, উৎকেন্দ্রিকতাটা শুধু এখানে গুণ হয়। হ্যাঁ, এবার আমি আবার সাজাই দিই। দেখো যদি SP তোমাকে বের করতে বলে তাহলে x - 1 এর হোল স্কয়ার প্লাস y + 1 এর হোল স্কয়ার। SP আমার শেষ। এবার উৎকেন্দ্রিকতা কত দেওয়া রয়েছে, হাফ ইনটু, এবার PM যখন তুমি বের করবা তখন এটা হচ্ছে x - y + 3 ডিভাইডেড বাই তোমার 1 এর স্কয়ার, মানে একবারে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তুমি কি করবে, উভয় পাশে বর্গ করে দিবা। উভয় পাশে যদি বর্গ করে দাও তাহলে কি থাকে, x² - 2x + 1 + y² + 2y + 1। তো শেষ, এখানে আমার মানে বর্গ করে দেওয়া, মানে উভয় পাশে বর্গ করে দিয়ে আবার ভেঙে দিছি একবারে। এইবার ওখানে তোমার x - y + 3 তার আবার স্কয়ার হয়ে গেছে, এখানে যদি স্কয়ার 2 × 4 আর রুট 4 2 এখানে 8 থাকে। এখন এই 8 আবার তুমি এদের সাথে গুণ করবা আর ওর অংশটা ভেঙে দিবা, ভেঙে দিয়ে আবার এক জায়গায় করবা। 2 লাইন তোমাদের জন্য ছেড়ে দিলাম, এই 2 লাইন HW। ঠিক আছে, পরের ম্যাথ দেখো। পরেরটা ছিল কি, একটি উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ দেয়। যখন মনে করবা যে উপবৃত্তের অক্ষকেই মানে তোমার স্থানাঙ্কের অক্ষ বলতেছে, তখন তুমি সরাসরি মনে করবা সূত্রটা x² মানে উপবৃত্তের ক্ষেত্রে x² / a² + y² / b² = 1। তখন ফর্মুলাটা আমার এটা হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এই উপবৃত্তের ফর্মুলা আমি পেয়ে গেলাম, কারণ ওরা বলছে যে মানে আমার যেই উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ দেয় যখন বলছে, তখন আমার ফর্মুলাটা এটা চলে আসছে। এখন আমার কোন কোন বিন্দুগামী দেখো, এটা হচ্ছে 2,2 বিন্দুগামী আর একটা হচ্ছে 3,3 বিন্দুগামী। তাহলে উপবৃত্তের সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এক একটা বিন্দু দিয়ে দেখব যে 2,2 বিন্দু দিয়ে যদি যায় তাহলে এখানে কি থাকে, 2 2 4 /a², এখানে 4 /b² = 1। এটা একটা রেখে দিলে একটা সমীকরণ দিয়ে। এবার আরেকটা বিন্দু কত, 3,1 বিন্দুগামী। এইবার 3, যখন 1 বিন্দুগামী দিবা তখন দেখো 3 3 = 9 /a² + 1 /b² = কত, 1। শেষ। এখন এদের ভিতরে আমার যোগ বিয়োগ করতে হবে, করে a আর b এর মান, আমার টার্গেট কি a আর b। যদি a আর b এর মান পেয়ে যাও, তখন এই a আর b এর মান দেখো এখানে বসাই দিলেই তোমার অ্যানসারটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তো আমি এক লাইন করে দেবো, এর সাথে মনে করো 2 নম্বরের সাথে আমি 4 গুণ করছি। যদি 4 গুণ করি তাহলে 4 নাম কত হয়, 4 নাম 36 /a²। ক্যালকুলেশনটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট। মানে 4/b² = 4। এখন তুমি কি করবা, এই যে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দিবা। কি করবা, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ। দেখো 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 36/a² মাইনাস থাকে কি 4/a² তোমার এখানে 4 - 1 থাকে। আচ্ছা, মাইনাসটা দেখা গেল না, -1 থাকে। এখন তাই যদি হয় এবার লসাগু করে দাও, a² সমান কি 36 - 4 = তোমার 3। তাহলে 3a² সমান তোমার কাছে কি থাকে, 32। এখন a² সমান কত, 32/3। এখন a² এর জায়গায় এটা মান বসাতে হবে, এবার b² এর মানটা তোমার পাইতে হবে। এখন তুমি কি করবা, এই a এর মানটা তুমি যে কোনো একটা জায়গায় বসাবা। এই জায়গায় যদি আমি বসাই তাহলে এখান থেকে b² এর মানটা পেয়ে যাবো, আর b² এর মান পাইলে এখানে বসাই দিবা, আর এখানে বসাই দিবা, যেটা আসবে সেটা आंसर। বুঝতে পারছো? তাহলে আবার 2 লাইন তোমাদের জন্য রেখে গেলাম। পরেরটা এবং লাস্ট, এবং এটা সরাসরি আসছিল, এটা তুলে দিছি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এত কঠিন আসে না, একদম ইজি আসে। বাট তোমাকে শুধু জানতে হবে কি, এই যে এই সূত্রটা একটু মনে রেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কত, সরি আচ্ছা, ইকুয়াল টু তোমার tan ইনভার্স x মাইনাস x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। এটা হচ্ছে প্লাসের ফর্মুলা। হ্যাঁ, আমরা এখানে প্লাসের ফর্মুলাতে খাটা দিয়ে যাচ্ছি, সো একটা ফর্মুলা লিখলাম। tan ইনভার্সের টোটাল 3টা ফর্মুলা হয়, একবার মাইনাস দিয়ে, প্লাস দিয়ে, আর একটা বড় প্লাস দিয়ে। সো দরকার নাই। এবার দেখো তোমার কাজ হচ্ছে এই সাইন ইনভার্সকে কিসে পরিণত করা, tan এ পরিণত করা। হ্যাঁ, তো এখন এই সাইন ইনভার্সকে যদি আমি tan এ পরিণত করতে যাই, মিল্টন ভাই তোমাদের এই টপ 100 কোর্সের ভিতরে এটা নিছিল, ঠিক আছে? তো এখানে একটা গ্রাফ আঁকাই নিবা। গ্রাফ আঁকাই নেওয়ার পরে কি করবা, দেখো সাইন মানে কি,
লম্ব বাই অতিভুজ। এখন লম্ব হচ্ছে তোমার 4, অতিভুজে 5, তাহলে এটা কত হয়? এটা অবশ্যই 3 হয়। এবং ভাই নিজেও বলছিল একটা থাকে 3, 4, 5, মানে পিথাগোরাসের যে মানগুলো 3, 4, 5, আর একটা থাকে কত বলো তো, তোমার হচ্ছে 12, 13, আর একটা হচ্ছে 6, মানে 36 দিয়ে একটা, বুঝছো? তো এইটা একটু মনে রাখো। তাহলে এবার tan ইনভার্সে যাই কি বসতে পারি? tan মানে কি? লম্ব বাই ভূমি। এখন 4/3 হয়ে গেল এটা, প্লাস এবার cos মানে কি? cos এর এটাও তুমি tan ইনভার্স করো। যদি এখানে আমি মুছে দিই, আবার আরেকটা গ্রাফ আঁকাই, এবং এটা যদি বলি যে এই মানের ক্ষেত্রে, এই মানের বেলায় যখন cos দেয়া হচ্ছে, তার মানে cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তখন এটা 5, তখন এই মানটা তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? এই মানটা বের করলে কি? অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে 1। তাহলে এখানে কি বসাতে পারি? দেখো তো 1/2, বুঝতে পারছো? ওকে, তাই যদি হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হয়ে গেল। এখন তুমি করবা কি? tan ইনভার্স, দেখো সূত্রটা x প্লাস y মানে 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তার মানে 4/3 ইন্টু হাফ। এবার ক্যালকুলেশন করে নিতে পারবা? ওকে, দেখি আরেকটু করে দিই। tan ইনভার্স, দেখো 3 দুগুণে 6 যদি লসাগু হয়, তাহলে যদি 6 লসাগু হয় 3 কাটে, তাহলে 4 দুগুণে 8, প্লাস এখানে 3, আর এখানে 6 মাইনাস 4, তাহলে তোমার কাছে কত থাকে দেখো? তাহলে তোমার কাছে থাকে tan ইনভার্স, এটা দেখো কত হয়? 11 ডিভাইডেড বাই কত? 2, এর মানটা কত আসলো? tan ইনভার্স 11/2। ওকে, আচ্ছা পরেরটা দেখো, এটা কত আসছিল? 21/22-এ রিসেন্টলি। এবার দেখো tan ইনভার্স x প্লাস sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান π/2, তাহলে দেখাও যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 1 হবে, যেটা রুয়েটে 8, 9 আসছিল। সো আমি ধারণা করতেছি এখন ঢাবিতে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে তোমার কোনো কাজ নাই, এটা একদম ইজি। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু দেওয়া রয়েছে π/2, যে কোনো একটা অনুপাতকে ওই পাশে নিয়ে যাও। sin ইনভার্স x সমান সমান π/2 মাইনাস sin ইনভার্স y, ঠিক আছে? এখন এটা x ছিল, তাহলে এই ইনভার্স ওই পাশে গেলে অনুপাত হয়ে যায়, তাহলে sin π/2 মাইনাস sin ইনভার্স y, শেষ, ঠিক আছে? এবার দেখো তো sin π/2 এর কারণে সাইনটা কিসে পরিণত হয়? cos এ পরিণত হয়ে যায়, তাহলে cos sin ইনভার্স y, অলরাইট, ঠিক আছে? এখন তুমি কি করবা? x সমান সমান কি করবা? দেখো cos, এইবার এখানে যদি আমি cos ইনভার্স নিয়ে আসতে পারি, তাহলে আমার লাভ cos cos কেটে যাবে। তাহলে আমি এটা আঁকাবো, দেখ এটা যদি y হয়, এটা যদি 1 হয়, তাহলে এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমি cos মানে কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1, তো 1 আর দিলাম না, তাহলে কি হয় দেখো, এখন এটা কাটা যায়, এই যে এইটা আর এটা বাদ পড়ে যায়, বুঝছো? যখন এটা বাদ পড়ে, তখন তোমার কাছে কি থাকে? x সমান সমান √1 মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। এবার দেখো যদি এটা হয়, তাহলে উভয় পাশে বর্গ করে দাও, x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এবং এই অঙ্কের মাধ্যমেই তোমার ভাইয়ার ম্যাথ শেষ। সো আমি এখান থেকে যেই ম্যাথগুলো সিলেক্ট করছিলাম, ম্যাট্রিক্স থেকে 1টা, সরলরেখা থেকে 7টা, এবং তোমার ত্রিকোণমিতি থেকে সিলেক্ট করছি, এবং কি তোমার হচ্ছে অন্তরীকরণ থেকে। তাহলে ফার্স্ট পেপার থেকে তোমাকে 4টা অধ্যায় সিলেক্ট করছি, ফার্স্ট পেপার থেকে কয়টা? 4টা, এবং হচ্ছে সেকেন্ড পেপার থেকে তোমাকে দেওয়া রয়েছে জটিল সংখ্যা, বহুপদী, তোমার কণিক আর বিপরীত। তাহলে এখান থেকে 4টা 8টা অধ্যায়, আর বাকিগুলো আমি মানে একটু যাচাই বাছাই করে দেখলাম যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমি যে ম্যাথগুলো করালাম, ম্যাথগুলো ইম্পর্টেন্ট কিনা জানি না, কিন্তু ম্যাথগুলো সরাসরি আসবে এটা না, ওই টাইপের ম্যাথগুলো তুমি করে রাখবা। মিনিমাম তোমার ভাই এখন যেটা করালো সেটা তুমি খাতায় তুলে রাখতে পারো, একবার দেখে নিতে পারো, বা ওই রিলেটেড তুমি বইতে কি কি ম্যাথ করছো সেটা একটা এক নজর দেখতে পারো, এতটুকু। ম্যাথ অত কঠিন আসে না, বুঝতে পারছো? ম্যাথ খুবই সহজ থাকে, কিন্তু আকারটা এমন ভাবে দেয় যেন মনে হয় অনেক কঠিন, বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা মিল্টনস ডিউ রিটেন হ্যাকের ম্যাথ ক্লাসটা এই পর্যন্ত শেষ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।